আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আশিকুজ্জামান, ইউর আশিক ভাইয়া। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের মৌলের পর্যাবৃত্ত ধর্মের এমসিকিউ বুস্টারের ক্লাসে। সো এই চ্যাপ্টারটি থেকে যেই টপিকগুলো থেকে আমাদের এমসিকিউ আসে, প্রত্যেকটা টপিক ওয়াইজ, টাইপ ওয়াইজ আমরা শুরুতে বেসিকগুলো বলে দিয়ে আমরা প্রশ্নগুলো সলভ করবো। দেখবে এই চ্যাপ্টার নিয়ে, এমসিকিউ নিয়ে তোমার আর কোনো ভয় থাকবে না। তো চলো আমরা সরাসরি শুরু করি। সো এখানে দেখতে পাচ্ছ যে আমাদের শুরুতে আসা হচ্ছে ব্লক মৌলসমূহ এবং এদের ধর্মগুলি। একদম চ্যাপ্টার যখন তুমি খুলবে দেখবে যে পর্যায় সারণী এবং হচ্ছে পর্যায় সারণীর মৌলগুলোকে বিভিন্ন ব্লকে ভাগ করা আছে, এসপিডিএ ব্লক। এই ব্লক মৌলগুলোর মধ্যে বিভিন্ন কী কী আছে, এদের মধ্যে বিভিন্ন এদের বৈশিষ্ট্য আছে, ধর্ম আছে, সেগুলো লেখা আছে, অনেক লেখা। পাশাপাশি হচ্ছে ডি ব্লক মৌলের মধ্যে অনেক কিছু লেখা আছে। পাশাপাশি আমাদের এখানে দেখবে অক্সাইড নিয়েও কিছু কথাবার্তা আসতে, মানে এই টাইপের মধ্যে অনেক কিছু থাকবে যে পর্যায় সারণী সম্পর্কিত তথ্যগুলো, সেগুলো থেকে প্রশ্ন আসে। তারপর হচ্ছে এসপিডিএ ব্লকগুলোর মধ্য থেকে পি ব্লকের বেশ কিছু জিনিস থেকে প্রশ্ন আসে এবং কোন ব্লকে কয়টা মৌল সেগুলো জানতে হয়। পাশাপাশি আমাদের হচ্ছে এই পি ব্লকে থেকে অক্সাইডের হচ্ছে বিভিন্ন ধরনের অক্সাইডের উদাহরণগুলো পরীক্ষাতে আসে এবং ডি ব্লক থেকে আসে হচ্ছে চুম্বক ধর্ম এবং আসে হচ্ছে রঙিন যৌগ গঠন করবে কি করবে না, এই ধরনের প্রশ্নগুলো সাধারণত আসে। তো চলো আমরা একটা একটা করে শুরু করি এই জিনিসগুলো। শুরুতে দেখতে পাচ্ছ এখানে পর্যায় সারণী আছে, তোমায় কোনটা কোনটা পড়তে হবে একবার বলে দিই। সেটা হচ্ছে আমাদের এখানে তুমি দেখতে পাচ্ছ আমাদের হচ্ছে এই দেখো এক নম্বর গ্রুপের মৌলগুলোকে আমরা কি বলি, যে এরা হচ্ছে কি ক্ষার ধাতু। এখানে হাইড্রোজেন বাদ দিয়ে বাকি সবগুলো হচ্ছে ক্ষার ধাতু, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, ক্ষার ধাতু। 2 নম্বর গ্রুপের মৌলগুলোকে আমরা বলি হচ্ছে মৃৎ ক্ষার ধাতু, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রোনশিয়াম, বেরিয়াম, রেডিয়াম, এরা মৃৎ ক্ষার ধাতু। তারপর হচ্ছে এটা হচ্ছে আমাদের কি, যে হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। তারপর এটাকে আমরা বলি হ্যালোজেন বলি 17 নম্বর গ্রুপকে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টেরিন। 16 নম্বরটাকে বলি হচ্ছে আমরা চ্যালকোজেন বলি, এরা আকরিক গঠনকারী, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলোরিয়াম, পোলোনিয়াম। তারপরে 15 নম্বরকে বলি আমরা নিটকোজেন, শ্বাসরোধকারী। সো এই 15 নম্বরটা হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, এরা। একইভাবে তুমি 13 এবং 14 নম্বর গ্রুপের মৌলগুলো জেনে রাখবে, তোমার কিন্তু কাজে লাগবে। সো এই হচ্ছে ব্যাপারগুলো। সো এদিকেরগুলো মোটামুটি ধাতু এবং এই পাশেরগুলো মোটামুটি হচ্ছে অধাতু। এখানে আমরা বিভিন্ন ব্লকে ভাগ করি, এস ব্লক মৌল, পি ব্লক মৌল, সেগুলো আমরা দেখব। সো মোটামুটি এই ধারণাগুলো রাখো। মাঝখানেগুলো হচ্ছে আমাদের কি, যে ডি ব্লক মৌল এবং এরা হচ্ছে আমাদের কি এ ব্লকের মৌল এবং একটা হচ্ছে কি ল্যান্থানাইড সিরিজ, একটা হচ্ছে অ্যাক্টিনাইড সিরিজ। মাঝে মাঝে এরকম প্রশ্ন কিন্তু আসে, কোনটি ল্যান্থানাইড সিরিজের অন্তর্ভুক্ত, তাহলে কিন্তু তুমি শেষ। তখন এই নামগুলো দিবে, তখন তোমাকে বুঝতে হবে যে কোনটা আসলে এই সিরিয়ালের কোনটা, হ্যাঁ এই সিরিয়ালে কোনটা। সো ল্যান্থানাইডের এগুলা, আর এই হচ্ছে অ্যাক্টিনাইডের হচ্ছে এগুলা। সো নামগুলো একটু চোখগুলো রাখবা যেন দেখে চিনতে পারো যদি কখনো চলে আসে। সো এই হচ্ছে প্রথমত তোমাকে জানতে হবে পর্যায় সারণী সম্পর্কে এই তথ্যগুলো। শুরুতে আগে তুমি একবার ভিডিও পজ করে যেটুকু দাগাই দিলাম আগে মুখস্থ করে নাও সুন্দর মতো, ঠিক আছে? সো এটা আমাদের বিশেষ করে এখান থেকে দরকার। ওকে, সো এরপরে আমরা একটু খেয়াল করে দেখো আরও তোমার কী কী পড়তে হবে, আরও বেশ কিছু তথ্য আছে। একবার চোখ বুলায় নিব যে হচ্ছে 7টা পর্যায়ে ভাগ করছি। তার মধ্যে প্রথমটা হচ্ছে অতি সংক্ষিপ্ত পর্যায়ে, মাত্র 2টা মৌল আছে। 2 এবং 3 নম্বর পর্যায়টা সংক্ষিপ্ত, 8টা করে মৌল আছে। 4 এবং 5 নম্বরটাও দীর্ঘ পর্যায়ে, 18টা করে মৌল আছে। এবং 6 এবং 7 হচ্ছে অতি দীর্ঘ পর্যায়ে, এখানে 32টা করে মৌল আছে। সো এই তোমার জানতে হবে। এবার এছাড়া হচ্ছে আমরা আরও জানি যে 118টা মৌলের মধ্যে 94টা ধাতু। অধাতু হচ্ছে আমাদের কি, এখানে হচ্ছে অধাতু। এই অধাতু হচ্ছে আমাদের কয়টা, এই অধাতু হচ্ছে আমাদের এখানে এই অধাতু হচ্ছে আমাদের কয়টা দেখো, 18টা। এই অধাতু হচ্ছে আমাদের 18টা। সো এবং গ্যাস আছে 11টা, কঠিন 6টা, তরল হচ্ছে একটা। অপধাতু হচ্ছে 6টা। অবশ্যই অপধাতুর নামগুলো মনে রাখবো, এমসিকিউতে আসে অপধাতুর নামগুলো আসে, হ্যাঁ, যে জার্মেনিয়াম, সিলিকন, আর্সেনিক, অ্যান্টিমনি, টেলোরিয়াম, বিসমাথ। জি স্যার আসেন টুলে বসেন, হ্যাঁ মনে রাখতে পারো, ঠিক আছে? তো জি স্যার আসেন টুলে বসেন। সেটা হচ্ছে অপধাতু 6টা, মনে রাখবো ধাতু অধাতুর মাঝামাঝি আচরণ করে। আরও যেটা আমাদের শুরুতে জেনে নিতে হবে, এই যে বিশেষ করে এগুলো নিচের কোনটি ক্ষার ধাতু, নিচের কোনটি মৃৎ ক্ষার ধাতু, এ ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে মাস্ট আসে। তো তুমি অবশ্যই নামগুলো পড়ে ফেলো যে ক্ষার ধাতু কারা, ওই যে বলছিলাম 6টা, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। তাহলে এটা তোমার মুখস্থ থাকতে হবে, এটা একদম ঠাড়া মুখস্থ থাকতে হবে, অ্যাডমিশন পর্যন্ত তোমার কাজে লাগবে। মৃৎ ক্ষার ধাতু আমাদের কয়টা আছে দেখো, 6টা আছে। বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রোনশিয়াম, বেরিয়াম, রেডিয়াম, মুখস্থ করে ফেলো। মুদ্রা ধাতু পরীক্ষাতে অনেক বেশি আছে, নিচের কোনটি মুদ্রা ধাতু, ইম্পর্টেন্ট, নিচের কোনটি মুদ্রা ধাতু। সো মুদ্রা ধাতু 3টা, বিশেষ করে মনে রাখবা কোনটা, এই যে কপার, সিলভার, গোল্ড, হ্যাঁ দামি যেগুলো কপার, সিলভার, গোল্ড, এগুলো হচ্ছে আমাদের মুদ্রা ধাতু। ভারী ধাতু আছে এই যে ল্যান্থানাইড, অ্যাক্টিনাইড যে অন্তর্ভুক্ত কারা, হ্যালোজেন তো আমরা জানি, নিষ্ক্রিয় জানি। অপধাতুর কথা বলছিলাম, অপধাতু হচ্ছে জি স্যার আসেন টুলে বসেন। এই দেখো সেই কয়েকটা কিন্তু আমাদের এখানে আছে কয়টা, 6টা, এই 6টা আছে, জি স্যার আসেন টুলে বসেন। এটা হচ্ছে অপধাতু বা অর্ধধাতু আমরা অনেক সময় বলতে পারি। চুম্বক ধাতু আসে
অনেক কিছু ধাতু আসে, অভিজাত ধাতু আসে। অভিজাত ধাতু হচ্ছে আমাদের এগুলা, দেখো সিলভার, গোল্ড, প্লাটিনাম, এগুলো হচ্ছে অভিজাত ধাতু। প্রতিনিধিত্ব মৌল, এটা ইম্পর্টেন্ট, যে আমাদের এস আর পি ব্লককে প্রতিনিধিত্ব মৌল বলে। অবস্থান্তর মৌলগুলো বিশেষ করে ইম্পর্টেন্ট, যে ডি ব্লকের মৌলের মধ্যে, যাদের মধ্যে বিশেষ করে যাদের সুস্থিত ইলেকট্রন বিন্যাসে ডি 1 থেকে 9 থাকে, অবস্থান্তর মৌল, সেটা দিয়ে অনেক প্রশ্ন আসবে। বিরল মৃত্তিকা হচ্ছে কাদেরকে বলি আমরা, দেখো ল্যান্থাইড মৌলগুলোকে আমরা বিরল মৃত্তিকা বলি। চ্যালকোজেন বলছি 16 নম্বর গ্রুপের চ্যালকোজেন। নরম ধাতু হচ্ছে দেখো এখানে সোডিয়াম, তারপরে পটাশিয়াম, ক্যালসিয়াম, দুষ্ট মৌল, ট্রান্স, এগুলো কয়েকটা তুমি জেনে রাখলা, বাকিগুলো জেনে রাখলা। সে হচ্ছে পর্যায় সারণী সম্পর্কে প্রথমে কয়েকটা কথা জেনে রাখতে হবে। এছাড়াও তুমি একটু জেনে রাখবা যে আমাদের এখানে ব্লক যে মৌলগুলো আছে, এস ব্লকের মৌল, পি ব্লকের মৌল, সো এস ব্লক মৌল কয়টি? 14টি। তারপর হচ্ছে পি ব্লক মৌল কয়টি? 36টি। এভাবে করে এসপি ডিএফ এর গুলায় তুমি একটু জেনে রাখো যে কোন ব্লকের মৌল কয়টা করে পরীক্ষাতে আসে। আমাদের বিশেষ করে এই বৈশিষ্ট্যগুলো লাগবে, তুমি বৈশিষ্ট্যগুলো একবার করে রিডিং পড়বা, একবার করে পড়বা, এটা যতটুকু তোমার মনে থাকে। আসলে অনেক বৈশিষ্ট্য লেখা, মোটামুটি একবার করে পড়বো যতটুকু তোমার মনে থাকে। সো এস ব্লকের ক্ষেত্রে এরকম আমাদের বৈশিষ্ট্য আছে, পি ব্লকের ক্ষেত্রে আছে, বই দেখবে আরও অনেক আছে। সো সেখান থেকে গুছিয়ে কম করে কিছু ইম্পর্টেন্টগুলো লেখা আছে এখানে। এসপি, তারপরে এফেরটা দেখো, এই যে এফেরটা বিশেষ করে দেখো, এফেরটা কী কী করে। সবচেয়ে বিশেষ করে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের হচ্ছে কোনটা, যে হচ্ছে এই ডি ব্লকেরটা। ডি ব্লকেরটা সবচেয়ে বিশেষ করে গুরুত্বপূর্ণ, ডি ব্লক মৌল। সো ডি ব্লকেরটা সবচেয়ে বিশেষ করে গুরুত্বপূর্ণ। সো ডি ব্লকেরটা অবশ্যই একবার পড়ে নাও। এরা সকলেই ধাতু, এদের তড়িৎ ধনাত্মক, এরা তড়িৎ ধনাত্মক মৌল, তারপরে একাধিক যোজ্যতা দেখায়, এরা প্রভাবক হিসেবে কাজ করে, রঙিন যৌগ গঠন করতে পারে ডি ব্লকের মৌলগুলো, সেরকম বেশ কিছু লেখা আছে, সেটা তোমাকে একবার পড়তে হবে। আর ভালো মতো আমি যেটা তোমাকে এখন নগদ মুখস্থ করাই দিব, সেটা হচ্ছে এই অবস্থান্তর মৌল। অবস্থান্তর মৌল কারা, নিচের কোনটি অবস্থান্তর মৌল, ইম্পর্টেন্ট এমসিকিউ ভাবে আসবে তোমার পরীক্ষাতে। অবস্থান্তর মৌল কারা হবে, তুমি দেখবা যে যারা ডি ব্লক এবং যাদের ডি ব্লকে এরকম কি আছে, ডি ব্লকের সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসে ডি 1 থেকে 9 থাকবে। যেমন এটা যেমন ইলেকট্রন বিন্যাস করি, আর্গন আছে, তারপর হচ্ছে 3D এবং হচ্ছে 4s। তাইলে স্ক্যান্ডিয়াম, তাহলে আমাদের জিনিসটা কি দাঁড়াবে এখানে, খেয়াল করো যে 18 আর 2 20, আর হচ্ছে আমাদের কত আছে দেখো এখানে, যে 18 2 20 ছিল, আর হচ্ছে আর এখানে ছিল হচ্ছে আমাদের কত, একটা ছিল, হ্যাঁ 21 এরকম ছিল। কিন্তু এবার যখন 3টা চলে যাবে, তো 3টা চলে গেলে এখানে শূন্য হয়ে গেল। তো দেখো ডিতে কোনো ইলেকট্রন নাই। তো আমরা জানতাম তাদেরই ডি অবস্থান্তর মৌল হয় যদি ডি 1 থেকে 9 বিদ্যমান থাকবে, 1 থেকে 9 থাকবে ইলেকট্রন বিন্যাসে, সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসে এত থাকবে। হ্যাঁ, সো তারা হচ্ছে সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসে থাকবে, তারা হচ্ছে আমাদের কি, যে অবস্থান্তর মৌল। অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য কি, যে এরা পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করে। অবস্থান্তর মৌল যদি হয়, তার মানে তোমাকে যখন বলবে নিচে কোনটি রঙিন যৌগ গঠন করে, এরকম প্রশ্ন অনেকবার আসছে পরীক্ষাতে। তো এটা খুবই ইম্পর্টেন্ট, নিচের কোনটি রঙিন যৌগ গঠন করে। যখনই বলবে নিচের কোনটি রঙিন যৌগ গঠন করে, তখন তুমি দেখবা যে ডি 1 থেকে 9 আসে কিনা, এদের সুস্থিত আয়ন, মানে ওরা যে যৌগটা দেওয়া থাকবে সেই যৌগে যে আয়নটা আছে, সেই আয়নে তুমি দেখবা সে আয়নের ইলেকট্রন বিন্যাস করে যে ডি 1 থেকে 9 আসে কিনা। ডি 1 থেকে 9 থাকলে কি হবে, রঙিন যৌগ গঠন করবে। হ্যাঁ, মানে জি 1 থেকে 9 থাকলেই হইলো, ঠিক আছে, তখন রঙিন যৌগ গঠন করবে, যে হ্যাঁ এটা অবস্থান্তর হবে এবং ডি তখন এটা রঙিন যৌগ গঠন করবে। ঠিক আছে, এটা হচ্ছে রঙিন, এটা গেল। আর যদি বলে চুম্বক ধর্ম প্রদর্শন করবে কিনা, চুম্বক ধর্ম আমরা হচ্ছে দেখবো হচ্ছে 3 রকম, ডায়াচুম্বক, প্যারাচুম্বক, ফেরোচুম্বক। চুম্বক ধর্ম, ডায়া মানে কি, যে কোনো ধরনের আকর্ষণ করে না, বিকর্ষণ করে। যখন কোনো বিজোড় ইলেকট্রন নেই, আমি 3টা কথা লিখে দিচ্ছি ছোট্ট করে এখানে, যে ডায়া চুম্বকের বেলায় কি হয়, ডায়া চুম্বকের বেলায় কোনো বিজোড় ইলেকট্রন থাকে না। সো বিজোড় ইলেকট্রন নেই, সো বিজোড় ইলেকট্রন যখন নেই তখন আমরা বলি ডায়া চুম্বক। প্যারাচুম্বক কি, প্যারাচুম্বক হচ্ছে আমাদের যে আমাদের এখানে বিজোড় ইলেকট্রন থাকবে। আর ফেরোচুম্বক কি, বিজোড় ইলেকট্রন বেশি থাকবে। হ্যাঁ, বিজোড় ইলেকট্রন বেশি থাকে, এবং এদের উদাহরণ হচ্ছে আয়রন, কোবাল্ট আর হচ্ছে নিকেল। এই 3টা স্পেশালি হচ্ছে ফেরো, তোমাকে 3টা মনে রাখতে হবে, তাহলে তোমার আর কোনো প্যারা নাই। তাহলে মেন কথা কি, ডায়াচুম্বকে কোনো বিজোড় ইলেকট্রন থাকে না, ইলেকট্রন বিন্যাস করে দেখবো বিজোড় ইলেকট্রন আছে কিনা। যখন প্রশ্নে আসবে আমি একটা করে তোমাকে দেখাবো বিজোড় ইলেকট্রন তুমি কীভাবে বের করবা। বিজোড় ইলেকট্রন না থাকলে ডায়া, বিজোড় ইলেকট্রন যদি হচ্ছে আর থাকে তাহলে হচ্ছে প্যারা, আর যদি বেশি পরিমাণে থাকে তাহলে কি, ফেরো। তাহলে ফেরো চুম্বক পদার্থ এফি, আয়রন, নিকেল, কোবাল্ট, এটা তুমি মনে রাখবা। এই হচ্ছে ঘটনা, যে জটিল যৌগ গঠন করে এরা, রঙিন যৌগ গঠন করে এবং চুম্বক ধর্ম গঠন করে, এবং প্রভাবক হিসেবে এরা কাজ করে, একাধিক যোজ্যতাও কিন্তু এরা প্রদর্শন করে।
তুমি দুইটা কথা মনে রাখবা, সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসে D1 থেকে 9 থাকলে এরা অবস্থান্তর মৌল হবে, এরকম হইলে তারা অবস্থান্তর মৌল হবে, এই অবস্থান্তর মৌল হবে, আর তারা তখন রঙিন যৌগ গঠন করবে। আর ম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করতে হলে ডায়া যখন হবে যখন বিজোড় ইলেকট্রন নাই, প্যারা হবে যখন বিজোড় ইলেকট্রন আসে, আর যখন ফেরো হবে তখন বেশি বিজোড় ইলেকট্রন থাকবে, অর্থাৎ ফে নিকো, অর্থাৎ আয়রন নিকেল কোবাল্ট, এই তিনটার ক্ষেত্রে ফেরোচুম্বক পদার্থ প্রদর্শন হয়। তো চলো আমরা একটু দেখি যে সামনে আর কি আছে, যে একাধিক যোজ্যতা প্রদর্শন করে। সো একবার আমরা এখান থেকে চোখ বোলাবো, এই জিনিসটা আমরা একবার এখান থেকে পড়ে ফেলবো, সো এখানে আমাদের কোনো ঝামেলা না হয়। সো এটা আমরা পড়লাম এখান থেকে একবার। আর এই যে আরেকটা মুখস্থ জায়গা প্রভাবক পরীক্ষাতে আসে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট আর কি, হ্যাঁ, তোমাকে এটা একবার পড়তে হবে যে কোন আমরা প্রভাবকটা কোথায় ব্যবহার করি, এই প্রভাবকটা কোন বিক্রিয়ায় ব্যবহার করা হয়, এই প্রভাবকটা কোন বিক্রিয়ায় ব্যবহার করা হয়, এই প্রভাবকটা কোন বিক্রিয়াতে ব্যবহার করা হয়, সেই বিক্রিয়াটার নাম, বিক্রিয়াটার চেহারা একটু দেখে রাখবো একবার করে। সো এটাও মাঝে মাঝে আমাদের পরীক্ষা চলে আসে, অবশ্যই দেখে রাখতে হবে। আর এই প্যারা তো একটু আগে বললাম, তো সেটা তুমি দেখে রাখতে পারো। ডায়া চুম্বকের উদাহরণ লেখা আছে কপার এবং হচ্ছে জিঙ্ক হচ্ছে কি ডায়া চুম্বক পদার্থ। এই দেখো ফেনিকো বলছিলাম ফেরোচুম্বক পদার্থ, সেটাও লেখা আছে। স্ক্যান্ডিয়ামের একটা উদাহরণ লেখা আছে, এটা হচ্ছে প্যারাচুম্বক পদার্থ, ঠিক আছে। সো তুমি এভাবে করে চাইলে একটু বের করে একটু পড়াশোনা করে রাখতে পারো, কোনো সমস্যা নেই। এবার আমরা আসো আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে অক্সাইড। এই অক্সাইডের উদাহরণ পরীক্ষাতে মাস্ট আসবে। নিচের কোনটি কী ধরনের অক্সাইড, নিচের কোনটি অম্লীয় অক্সাইড, কোনটা ক্ষারীয় অক্সাইড, হ্যাঁ। তো তুমি বুঝবা কীভাবে, মনে রাখবে এভাবে। দেখো আমরা ধাতুর অক্সাইড আগে আসি। ধাতুর অক্সাইডগুলো নর্মালি কী হয়, ক্ষারধর্মী হয়। ধাতুর অক্সাইড নর্মালি ক্ষারধর্মী হয়, যেমন সোডিয়াম অক্সাইড, লিথিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, এগুলো ধাতুর অক্সাইড। ধাতু, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এগুলো ধাতু। ধাতুর অক্সাইড ক্ষারধর্মী হয়। তবে ধাতুর অক্সাইড অম্লধর্মী হতে পারে, উভধর্মী হতে পারে। এই জন্য তোমাকে বাকি দুটো মুখস্থ করে ফেলতে হবে। তার মানে এই দুটো তুমি এক্সট্রা করে মুখস্থ করবা। উভধর্মী কোনগুলা, ম্যাঙ্গানিজ অক্সাইড। অম্লধর্মী কোনগুলা, এই যে অম্লধর্মী ম্যাঙ্গানিজ কি আছে আমরা দেখে, যে ম্যাঙ্গানিজ অক্সাইড আমাদের এখানে আছে, যে Mn2O7, হ্যাঁ। পটাশিয়াম পার ম্যাঙ্গানেট, ম্যাঙ্গানেট আমাদের এখানে আয়ন আছে, ম্যাঙ্গানেট। তারপর হচ্ছে কি আছে আমাদের এখানে, যেখানে FeO3, CrO3, সো অম্লধর্মী অক্সাইড। তো এই দুই এক্সট্রা করে তোমার পড়তে হবে, ঠিক আছে। এবার আসা হচ্ছে কোনগুলো, অম্লধর্মী অক্সাইডগুলো। অধাতুর অক্সাইড কী হবে, অম্লধর্মী অক্সাইড হবে। অধাতুর অক্সাইডগুলো নর্মালি অম্লধর্মী হবে। সো এটা তোমার এখান থেকে কষ্ট করে পড়ার দরকার নেই, তোমার এটা এমনি মনে থাকবে। কীভাবে মনে থাকবে দেখো, যেমন কার্বন ডাইঅক্সাইড, কার্বনের অক্সাইড, তারপরে নাইট্রোজেনের অক্সাইড N2O5, ফসফরাসের অক্সাইড, ক্লোরিনের অক্সাইড, এটা অধাতুর অক্সাইড। এদিকে তুমি যদি পানির সাথে বিক্রিয়া দাও, এরা পানি থেকে কী করবে, অ্যাসিড তৈরি করবে, হ্যাঁ, অ্যাসিড তৈরি করবে। এই জন্য তারা অধাতুর অক্সাইড হচ্ছে কি অম্লধর্মী। সো এটা তোমার মুখস্থ করার দরকার, এটা অটোমেটিক হবে। কিন্তু এদের অম্লধর্মী মানে এই অধাতুর অক্সাইডগুলোর মধ্যে তুমি আরও অন্য কিছু পাবা, এবং নিরপেক্ষ অক্সাইডও তুমি পাবা। পরীক্ষা আসে নিচের কোনটি নিরপেক্ষ অক্সাইড, NO, CO এরকম, নোকো আর হচ্ছে N2O, হ্যাঁ, N2O, NO, NO, এর হচ্ছে নিরপেক্ষ, দেখো নিরপেক্ষ NO, CO, ওকে। আর অপধাতুর অক্সাইড তুমি দেখবা, দেখো AS2O5 অপধাতু ছিল না আমাদের, ওই যে জি স্যার আসেন, টুলে বসেন, সো ওগুলা। সো অপধাতু যেগুলো থাকবে সেগুলো হচ্ছে অপধাতুর অক্সাইড, যেমন জি জার্মেনিয়াম অক্সাইড, তারপরে জি সার, এই দেখো সারের মধ্যে কি অনেক কিছু আছে, যে হচ্ছে AC আছে, তাই না, সেলেনিয়াম আছে, তারপরে কি আছে আসেনের মধ্যে কি আছে, এই দেখো AS আর্সেনিকের অক্সাইড আছে, তারপরে কি আছে এখানে অ্যান্টিমনির অক্সাইড আছে, বর্ষেনের মধ্যে কি আছে দেখো বোরনের অক্সাইড আছে। সো এভাবে করে তুমি একটু মনে রাখতে পারো অপধাতুগুলো, অপধাতুর অক্সাইড। এটা গেল। বিশেষ করে পরীক্ষা আসে উভধর্মী অক্সাইড, উভধর্মী অক্সাইড, এগুলো হচ্ছে উভধর্মী অক্সাইড। পরীক্ষাতে সবচেয়ে বেশি আসে হচ্ছে এটা, নিচের কোনটি উভধর্মী অক্সাইড। সো উভধর্মী অক্সাইড, অম্লীয় অক্সাইড, ক্ষারীয় অক্সাইড সবই কিন্তু পরীক্ষায় আসবে। সো তোমার কিন্তু এটা মুখস্থ, ঠাড়া মুখস্থ পারতে হবে। মোটামুটি শিখিয়ে দিছি, ধাতুর অক্সাইড ক্ষারধর্মী, অধাতুর অক্সাইড অম্লধর্মী। এটুক তোমার গেল, এটুক তুমি নর্মাল। আর এই এক্সট্রাগুলো তোমার মুখস্থ করতে হবে, কিচ্ছু করার নাই। আর এখানে কি আছে আমাদের, এখানে উভধর্মী অক্সাইড পরীক্ষা বেশি আসে। দেখো জিঙ্ক অক্সাইড, বেরিলিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড। তাহলে জিঙ্কের, বেরিলিয়ামের, অ্যালুমিনিয়ামের, গ্যালিয়ামের, টিনের অক্সাইডগুলা, লেডের অক্সাইডগুলো, হ্যাঁ, সেগুলো হচ্ছে কি দেখো আর্সেনিকের অক্সাইডগুলো কি দেখো, এরা হচ্ছে উভধর্মী অক্সাইড। সো তোমাকে একটু কষ্ট করে মনে রাখতে হবে, ধাতুর অক্সাইড মেনলি মনে রাখবা, ধাতুর অক্সাইড ক্ষারধর্মী, আর হচ্ছে অধাতুর অক্সাইড অম্লধর্মী, এভাবে তুমি মনে রাখবা। আর উভধর্মী হচ্ছে এগুলো জিঙ্ক, তারপরে হচ্ছে বেরিলিয়াম, হ্যাঁ, ওই যে জি স্যার আসেন, টুলে বসেন, ওগুলা তো আছেই, তুমি খুঁজলে পাবা। পাশাপাশি তুমি দেখবা হচ্ছে জিঙ্ক, তারপর হচ্ছে কি এখানে হচ্ছে বেরিলিয়াম অক্সাইড, জিঙ্ক বেরিলিয়াম, অ্যালুমিনিয়াম। সো প্রথম কয়েকটা ভালো করে মনে রাখো। ভ্যানাডিয়াম আছে আমাদের এখানে, হ্যাঁ, সো এগুলো।
সো আশা করি আমরা বুঝতে পারলাম যে এখানে টোটাল আসলে কী কী জিনিস আছে, এই জিনিসগুলো তোমার কীভাবে মনে রাখতে হবে সেগুলো আমরা পেয়ে গেলাম। এবার আসলে আমরা এমসিকিউ সলভ করা শুরু করি যে কোন মৌল জোড়া পর্যায় সারণীর একই পর্যায়ভুক্ত, একই পর্যায়ে কারা আছে, লিথিয়াম সোডিয়াম একই গ্রুপে আছে, সেটা হবে না। ম্যাঙ্গানিজ আয়রন ইয়েস একই পর্যায়ে, আমরা জানি ম্যাঙ্গানিজ আর আয়রন কীরকম একই সিরিয়াল আছে না, তারা এই বরাবর আছে বাম থেকে ডানে। সো এটা হচ্ছে তারা কি একই পর্যায়ভুক্ত। সো খুবই সহজ, দেখে বোঝা যাচ্ছে পর্যায় সারণী সম্পর্কে ধারণা থেকে তুমি উত্তর করতে পারবা। নিচের কোনটি মৃৎক্ষার মৌলিকটাকে বলছিলাম যে গ্রুপ 2 যারা আছে, যেমন কি আছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। সো এরা হচ্ছে আমাদের কি যে মৃৎক্ষার ধাতু, যে বেরিলিয়াম, হ্যাঁ, তারপরে হচ্ছে কি ম্যাগনেসিয়াম, তারপর হচ্ছে ক্যালসিয়াম, তারপরে স্ট্রোনশিয়াম, তারপরে বেরিয়াম, তারপর হচ্ছে রেডিয়াম। এরা হচ্ছে কি আমাদের মৃৎক্ষার মৌল। এরা হচ্ছে কি মৃৎক্ষার মৌল। কারা? এই হচ্ছে এরা মৃৎক্ষার মৌল। অপশনে কোনটা মিলতেছে দেখো, ক্যালসিয়াম আছে, তুমি ক্যালসিয়াম দাগাই দিলা। তোমাকে সুন্দর করে মুখস্থ রাখতে হবে গ্রুপ 2 এর মৌল হচ্ছে এটা। পি ব্লকের মৌল সংখ্যা কয়টি? 14টি। এস ব্লক হচ্ছে 14টি আর পি ব্লক হচ্ছে কয়টি? 36টি। ঠিক আছে, সো এস ব্লক হচ্ছে 14টি আর পি ব্লক হচ্ছে 36টি। হ্যাঁ, সেই কোন ব্লকের মৌল সংখ্যাটা অবশ্যই পড়ে যাবো, পরীক্ষা আসে। পর্যায় সারণীতে কোন ব্লকে অধাতুর সংখ্যা বেশি? যে এস ব্লকে নর্মালি ধাতু হয়, পি ব্লকে নর্মালি অধাতুর সংখ্যা বেশি। সো অধাতুর সংখ্যা বেশি নর্মালি কোথায়? পি ব্লকে অধাতুর সংখ্যা বেশি। এ ব্লকের মৌলগুলোকে আমরা কি বলি? এ ব্লকের মৌলগুলোকে বলা হয় আন্ত অবস্থান্তর মৌল বলা হয়। মুদ্রা ধাতু আমরা জানি 11 নম্বর গ্রুপ। মৃৎক্ষার ধাতু কোনটা? মৃৎক্ষার ধাতু 2 নম্বর গ্রুপ। অবস্থান্তর ধাতু কোনগুলো? ওই যে আমাদের ডি এর মধ্যে যেগুলো আছে তাদের মধ্যে বিশেষ করে কেউ কেউ। কোনটি অবস্থান্তর মৌল? এই যে পরীক্ষায় চলে আসছে। স্ক্যান্ডিয়াম অবস্থান্তর নয়, একটু আগে আমরা দেখছিলাম। হ্যাঁ, তারপর হচ্ছে দেখো জিঙ্ক অবস্থান্তর নয়, কারণ জিঙ্কে যখন তুমি ইলেকট্রন বিন্যাস করবা জিঙ্ক 2+, হ্যাঁ, জিঙ্কের সুইচের আয়ন হচ্ছে জিঙ্ক 2+, এই জিঙ্ক 2+-এর ইলেকট্রন বিন্যাস করে দেখবা যে ডি একদম পরিপূর্ণ আছে, তো এটা হবে না। পটাশিয়াম তো এমনিতেই নাই। বা কপার, তুমি যদি কপারের ইলেকট্রন বিন্যাস করো, সো কপারটা করে দেখাই তোমাকে। যেমন এখানে কি আছে? আর্গন, আর তারপরে তুমি বাকিটুকু লিখে ফেলো। এখানে কি আছে? 3D, তারপর হচ্ছে 4s। নর্মালি কি হয়? এখানে 4s1 আর এখানে 3D10, 18 একে 19 আর 10 হচ্ছে 29। সো কপারের সুস্থিত আয়ন যখন তুমি এখান থেকে নিবা, হ্যাঁ, কপার 2+, তখন তুমি দেখবা একটা করে ইলেকট্রন চলে গেছে, এখান থেকে একটা ইলেকট্রন চলে যাবে, আর এখান থেকে একটা ইলেকট্রন আসলে চলে যাবে। সো এখানে কি হবে? 10টা থেকে 9 হয়ে যাবে, আর এখানে থাকবে কত? 0। এবার তুমি তাকায় দেখো, এই দেখো ডি 1 থেকে 9 বিদ্যমান, তাহলে এটা কি হবে? অবস্থান্তর মৌল হবে। সো এভাবে তোমাকে যাচাই করতে হবে। তুমি মনে রাখবে নর্মালি স্ক্যান্ডিয়াম, জিঙ্ক এর জন্য অবস্থান্তর নয়। সো বাকিগুলো থেকে তুমি চেক করবা, ঠিক আছে? তোমার সুবিধা হবে। এস ব্লকের মৌল সংখ্যা কয়টি? এস ব্লক মৌল সংখ্যা 14টি। একটু আগে আমরা সেটা শিখে আসছি। কোনটির মধ্যে কর্ণ সম্পর্ক আছে? ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম তো নিচে নিচে। কোনো কর্ণ সম্পর্ক কীরকম? কোনাকুনি। তুমি দেখবা যে বোরন, সিলিকন, এদের মধ্যে তুমি দেখবা যে কোনাকুনি, এদের মধ্যে কর্ণ সম্পর্ক রয়েছে। চ্যালকোজেনের গ্রুপ কোনটি? 16 নম্বর গ্রুপ। তো আমরা কি জানি? অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলোরিয়াম, পোলোনিয়াম, এটা হচ্ছে চ্যালকোজেন। এই সবগুলো হচ্ছে চ্যালকোজেন। বলতে পারতো নিচের কোন মৌলটি চ্যালকোজেন গ্রুপের, তখন তোমাকে এই অপশনগুলো থেকে দেখা লাগতো। সো মুখস্থ রাখতে হবে অবশ্যই। 16 নং গ্রুপের মৌলগুলো হচ্ছে কি? চ্যালকোজেন। পর্যায় সারণীতে কোন শ্রেণীর মৌলসমূহে মুদ্রা ধাতু নামে পরিচিত? মুদ্রা ধাতু হচ্ছে 11 নং গ্রুপের মৌল। মনে আছে 11 নং গ্রুপের মৌল যে কপার, সিলভার, তারপর হচ্ছে গোল্ড। কপার, সিলভার, গোল্ড, এর হচ্ছে কি মুদ্রা ধাতু। কপার, সিলভার, গোল্ড মুদ্রা ধাতু। 11 নম্বর গ্রুপে মুদ্রা ধাতু অবশ্যই তোমাকে পারতে হবে। M3+-এর 23টি ইলেকট্রন থাকলে এম এর পারমাণবিক সংখ্যা কত? M3+-এ অলরেডি 23টা আছে, আরও 3টা সাইডা দিছিল, তাহলে মোট ছিল কয়টা? আসলে 26টা। 23 আর 3 26। এটাও আমরা আশা করি এখান থেকে বুঝতে পারছি। পরের সাথে কপারের অবস্থান কোন শ্রেণীতে? কপারের অবস্থান কোন শ্রেণীতে? সো দেখো তো, এই যে মাত্রই আমরা একটু বলে আসলাম যে 11 নম্বর কি? কপার, সিলভার, গোল্ড। সো কপার, সিলভার, গোল্ড এর আসছে কয় নম্বরে? 11 নম্বরে। সো তুমি কিন্তু এখান থেকেই মুদ্রা ধাতু যেটা ছিল সেখান থেকেই প্রশ্ন দিয়ে দিছে, তুমি বের করে ফেলতে পারলা। নিচের কোনটি রঙিন যৌগ? একটু আগে আমরা সেটা পড়তেছিলাম, আসো আমরা যাচাই করি কোনটা রঙিন যৌগ। সো রঙিন যৌগ হইতে হলে কি হইতে হবে? যে এটাকে যে ডি 1 থেকে 9 অবস্থান্তর মৌল হতে হবে, মানে এটার সুস্থিত মানে যে আয়নটা দেওয়া আছে সেই আয়নে 1 থেকে 9 থাকতে হবে। সো আমরা চেক করে দেখি কোনটার মধ্যে আছে। সো ম্যাগনেসিয়াম ক্লোরাইড নাই, আমরা আগে থেকেই বুঝতেছি। স্ক্যান্ডিয়াম 3+, স্ক্যান্ডিয়ামও নাই, আমরা সেটা আগে থেকে জানি। চেক দিব আমরা হচ্ছে এই দুইটা, কপার এবং হচ্ছে একটা আছে হচ্ছে আমাদের এখানে যে কোবাল্ট, আর আছে হচ্ছে কপার। সো কোবাল্টের এখানে দেখো যোজনী কত? এখানে 2, তাহলে এখানে আমরা আসবে কোবাল্ট 2+। কোবাল্ট 2+-এর তুমি ইলেকট্রন বিন্যাস তুমি আগে করবা। সো কোবাল্ট 2+, কোবাল্ট হচ্ছে কত? 27। তো তুমি ইলেকট্রন বিন্যাসটা তুমি আগে করো। এখানে আর্গন, এবং তুমি খেয়াল করো এখানে কি পাবা? যে 3D এবং হচ্ছে 4s। সো 27 যেহেতু, তো দুইটা 2+, দুইটা চলে যাবে, এখানে 18 আর 2 20, তাহলে এখানে 0 হয়ে যাবে, লাস্টের দিকে যাবে, তাহলে 7 হবে। তাহলে ইলেকট্রন বিন্যাস তুমি এটা পাবা।
সো দেখো এখানে ডি এর মধ্যে ডি 1 থেকে 9 আসে কিনা, আসে, হ্যাঁ। তার মানে এটা এখানে কি হচ্ছে, এই জায়গাটায় কিন্তু এই জিনিসটা হচ্ছে অবস্থান্তর মৌল হচ্ছে ডি 1 থেকে 9 আসে, তাহলে এইটা কিন্তু রঙিন যৌগ গঠন করবে এখানে, এটা কিন্তু রঙিন হবে। অন্যদিকে আমরা আরেকটা অপশন যে বাকি আছে সেটা দেখি, তাহলে আমরা বুঝে গেলাম এটা উত্তর হবে। সো বাকি আছে আরেকজন কপার। সো কপার তো দেখছিলাম আমাদের ডি 1 থেকে 9 থাকে, এখানে তাকায় দেখি আমরা, দেখো আছে Cu2Cl2, তার মানে কি কপারের যোজনী এখানে শুধু প্লাস। সো কপার কিন্তু শুধু প্লাস, কারণ Cu2Cl2। সো এখানে দুইটা বাদ দিলে কি Cl মাইনাস আর কপার প্লাস, এরকম কিন্তু। তো Cu প্লাস যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, দেখো এখানে আর্গন আসতেছে, আর এখানে আমাদের আসতেছে হচ্ছে কত, যে 4s ছিল 1 আর 3d ছিল 10। সো যখন এটা 1 একটা চলে যাবে তাহলে থাকবে 3d10, আর 3d10 দেখো এটা কিন্তু পরিপূর্ণ। সো পরিপূর্ণ থাকলে তো হয় না, সো জিনিসটা আমরা কি বলবো, যেটা হবে না, রঙিন যৌগ এটা কিন্তু গঠন করবে না। তো কে করলো, কপার, এই যে কোবাল্ট করলো। সো আশা করি বুঝতে পেরেছি, এভাবে তোমাকে চেক দিতে হবে। সো আমরা সামনে এই জিনিসটা আরও চেক দিয়ে শিখবো। রঙিন যৌগ কোনটি, আবারও তুমি দেখতে পাচ্ছ এখানে স্ক্যান্ডিয়াম, দেখতে পাচ্ছ স্ক্যান্ডিয়াম। স্ক্যান্ডিয়াম থাকলে যে বাদ দিবা তা না, তুমি দেখবে স্ক্যান্ডিয়ামের সাথে কোন আয়নটা আছে, স্ক্যান্ডিয়াম 3 আছে, মানে স্ক্যান্ডিয়াম 3+, আর এটা কি হয় না, এটা অবস্থান্তর হয় না, সেটা বাদ। আর জিঙ্কেও শিখছিলাম আমরা, জিঙ্ক 2+, এটা জিঙ্ক সালফেট, সালফেট তো 2-, তাহলে জিঙ্ক অবশ্যই এখানে 2+, তার মানে এটাও বাদ, জিঙ্ক 2+ও হয় না, আর স্ক্যান্ডিয়াম 3+ হয় না। বাকি থাকলো কে, TiCl4 আর MnO2। তাহলে এখানে দেখো যে MnO2, তাহলে Mn এখানে 2+, তো Mn2+, তো তুমি আবারও এখানে Mn2+ এর তুমি কি করবা, ইলেকট্রন বিন্যাসটা করবা। সো করে দেখো এখানে আর্গন হচ্ছে 18 পর্যন্ত, তারপরে আমাদের কি ছিল এখানে, যে 4s ছিল আর 3d ছিল। সো 4s2, আর হচ্ছে ম্যাঙ্গানিজ কত, তাহলে তুমি দেখো 4s2 অলরেডি দিয়ে ফেলছো, তাহলে হচ্ছে 18 2 20, আর এখানে তুমি দিয়ে দিলে হচ্ছে 25, তাহলে 5। তাহলে এই হচ্ছে দেখো 5 গেল, কিন্তু তোমার তো 2+, তাহলে দুইটা ইলেকট্রন চলে যাবে, লাস্টের কক্ষপথ থেকে দুইটা চলে যাবে, তাহলে 3d5 থাকতেছে। তুমি খেয়াল করে দেখো এই জায়গায় তুমি কি পাচ্ছ, এখানে ডি 1 থেকে 9 এর মধ্যে পাচ্ছ, তার মানে এই জিনিসটা কিন্তু কি হবে, এই জিনিসটা কিন্তু এখানে রঙিন হবে। কিন্তু এখানে চিন্তা করো স্ক্যান্ডিয়াম, তারপরে হচ্ছে টাইটেনিয়াম, তুমি তো এখানে চিন্তা করো টাইটেনিয়াম যদি করতে চাও, টাইটেনিয়াম এখানে কতটা, TiCl4, তাহলে Ti এখানে 4+, তুমি যদি Ti-টা করো, Ti4+টা তুমি করো, কি পাবা তুমি দেখো, এখানে তুমি পাচ্ছ আর্গন, এখানে পাচ্ছ তুমি আর্গন, তারপরে কি আমাদের এখানে 3d, তারপর হচ্ছে আমাদের 4s। তাহলে দেখো 18 আর 2 20 ছিল, আর 2 ছিল 22, তাই না, এরকম ছিল 22, স্ক্যান্ডিয়াম টাইটেনিয়াম 21 22। এবার 4+, 4টা ইলেকট্রন যাবে, তার মানে এখান থেকে চলে যাবে, এখান থেকে চলে যাবে। তাহলে তুমি খেয়াল করো ডিতে কত ইলেকট্রন আছে, ডিতে কোনো ইলেকট্রন নাই, D0। আর D0 হলে কি হয়, D0 হলে আমরা জানি সেখানে কি হয় না, অবস্থান্তর হয় না, তারপরে রঙিন হবে না। সো বুঝতে পারছি রঙিন কোনটা হবে, ম্যাঙ্গানিজেরটা হবে, আমরা ইজিলি বুঝতে পারছি ম্যাঙ্গানিজ অক্সাইডটা রঙিন হবে এখানে। সো আশা করি বুঝতে পারবো নিজে কোনটি রঙিন যৌগ, তাহলে তুমি সেম একইভাবে নিজে উত্তর করে দেখাও, দেখো তো চিনতে পারো কিনা। স্ক্যান্ডিয়াম এই যে 3 লেখা, তার মানে বুঝতে পারলাম যে ভাই এটা আর যাই হোক স্ক্যান্ডিয়াম এটা 3+, আর স্ক্যান্ডিয়াম 3+ হলে সেটা হয় না, আমরা জানি। জিঙ্ক আছে এখানে, জিঙ্ক এখানে SO4, তার মানে কি জিঙ্ক 2+, সো এটাও হবে না। আর অ্যালুমিনিয়াম তো এমনিতেই হয় না, তো ডি ব্লকের মৌলই না, সেটা এমনি বাদ। তাহলে বাকি থাকলো কোনটা, নিকেল সালফেট, সো নিকেল 2+, সো আরামসে তুমি বের করে ফেলতে পারলা, দেখছো। সো এই হচ্ছে তোমার ক্রাইটেরিয়া যে কোন আয়নটির জলীয় দ্রবণ বর্ণহীন, জলীয় দ্রবণ বর্ণহীন। দেখতে পাচ্ছ এই যে জিঙ্ক আছে, জিঙ্ক 2+ বা স্ক্যান্ডিয়াম 3+, এরা কি হয়, যে বর্ণহীন হবে, কারণ অবস্থান্তর নয়, তাই বর্ণহীন হবে, রঙিন হবে না, সহজ কথায়। আশা করি বুঝতে পেরেছো। কোনটি অম্লধর্মী অক্সাইড, বলছিলাম যে অধাতুর অক্সাইড কি অম্লধর্মী হয়, তাহলে অম্লধর্মী অক্সাইড হবে কার্বন ডাই অক্সাইড, তাই না, কার্বন ডাই অক্সাইড কি হবে, অম্লধর্মী অক্সাইড। বা হচ্ছে ক্লোরিনের অক্সাইডটা Cl2O7 বা ফসফরাসের অক্সাইডটা সেটা কী হবে, যে অম্লধর্মী অক্সাইড হবে। জিঙ্ক, অ্যালুমিনিয়াম, বোরন এগুলো সবই কি উভধর্মী অক্সাইড, কিন্তু বাকিগুলো এখানে আছে। সো পরীক্ষাতে আসে, মাস্ট প্রতি বছরই আসবে এটা। উভধর্মী অক্সাইড দেখো এখানে অ্যালুমিনিয়াম দেখতে পাচ্ছি, অ্যালুমিনিয়াম অক্সাইড উভধর্মী অক্সাইড। ধাতুর অক্সাইড কি ক্ষারধর্মী। সো এভাবে তুমি বাকিগুলো একটু চিন্তা করতে পারো। উভধর্মী অক্সাইড জিজ্ঞেস করছে, আবারও দেখো জিঙ্ক অক্সাইড আসছে, জিঙ্কের অক্সাইড আছে, মানে কি আমাদের এখানে এটা উভধর্মী অক্সাইড হবে। সো তুমি আরামসে এখানে বলতে পারবা। কোনটি প্রশম অক্সাইড, NO ছিল, মনে আছে, এটা ছিল প্রশম অক্সাইড। তারপর ছিল অক্সাইডের সংকেত কোনটি, O2-, এটা হচ্ছে আমাদের অক্সাইডের সংকেত, O2-, অক্সাইডের সংকেত। কোনটি উভধর্মী অক্সাইড, আবার বুঝতে পারছো, দেখো ধাতুর অক্সাইড ক্ষারধর্মী, অধাতুর অক্সাইড কি অম্লধর্মী, সেগুলো বাদ। এই ধাতুর অক্সাইড ক্ষারধর্মী, সেটাও বাদ। তাহলে বাকি থাকলো কোনটা, উভধর্মী। দেখো বেরিলিয়াম অক্সাইড, যে দিশা আসেন টুলে বসেন, সো ওইখান থেকে তুমি বের করতে পারো যে হচ্ছে এরা অপধাতুর অক্সাইড আসলে। তার উভধর্মী অক্সাইড সরাসরি লেখা ছিল কিন্তু আমাদের লিস্টের মধ্যে। সো বেরিলিয়াম অক্সাইড, সহজ কথা। কোনটি ফেরোম্যাগনেটিক মৌল, আমরা জানি হচ্ছে ফেরোম্যাগনেটিক 3টা, যে হচ্ছে ফেনিকো আয়রন, তারপর হচ্ছে নিকেল, তারপর হচ্ছে কোবাল্ট, ফেরিকো। তাহলে আমাদের কি আছে দেখো এখানে, যে হচ্ছে এই হচ্ছে কোবাল্ট আছে। সো কোবাল্ট আমাদের ফেরোম্যাগনেটিক মৌল হয়ে গেল।
পারমাণবিক সংখ্যার ক্রম অনুসারে প্রথম অবস্থান্তর মৌল, হ্যাঁ স্ক্যান্ডিয়াম তো হয় না, স্ক্যান্ডিয়ামের পরে কি আছে টাইটেনিয়াম, সেটা হচ্ছে টাইটেনিয়াম হচ্ছে আমাদের প্রথম অবস্থান্তর মৌল, যদি সেটা T4+ না হয় আর কি, ঠিক আছে। সো তুমি বের করতে পারো। সো এই ছিল হচ্ছে আমাদের এই পার্টের অংশটুকু, যে কী কী প্রশ্ন এখান থেকে আসতে পারে। পর্যাবৃত্ত ধর্ম থেকে দেখি আমরা কীভাবে প্রশ্নগুলো আসে। আমরা জানি যে আকার, ব্যাসার্ধ, বিজারণ ক্ষমতা, জারণ ক্ষমতা, আয়নীকরণ শক্তি, এগুলোতে প্রশ্ন আসে। আমরা জানি নর্মালি বাম থেকে ডানে আকার হ্রাস পায়, উপর থেকে নিচে বৃদ্ধি পায়। গেল ধাতব ধর্ম, বাম থেকে ডানে হ্রাস পায়, উপর থেকে নিচে বৃদ্ধি পায়। বিজারণ ক্ষমতা, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক। গলনাঙ্ক প্রথমে কি হয়, যে বাম থেকে ডানে আস্তে আস্তে হচ্ছে শুরুতে হচ্ছে বাড়ে, তারপরে আবার হ্রাস পায়। এটা একটু ঝামেলা আছে, এটা ধাতু অধাতু থেকে আলাদা আলাদা আছে। বাকিটা তুমি দেখো এখান থেকে। আয়নীকরণ শক্তি, আয়নীকরণ শক্তি বাম থেকে ডানে বৃদ্ধি পায়, ইলেকট্রন শক্তি বাম থেকে ডানে বৃদ্ধি পায়, তড়িৎ বাম থেকে ডানে বৃদ্ধি পায়, অধাতব ধর্ম বাম থেকে ডানে বৃদ্ধি পায়, উপর থেকে নিচে সবগুলাই হ্রাস পায়। সো তোমাকে এই বিশেষ কয়েকটাতে তোমার প্রশ্ন বারবার আসবে। সো এগুলোর মধ্যে আমরা একটু ছোটো কথাগুলো শিখে রাখি। এখানে কিছু কথা আমাদের শিখে রাখতে হবে প্রত্যেকটা থেকেই, যেমন আমি নোট করে দিয়েছি, কোনটা মনে রাখতে হবে। সো আকারটা আমরা জানি, আকারের পরে হচ্ছে আয়নীকরণ শক্তির মধ্যে বেশ কিছু কথা তোমার এখানে আসবে। সো আয়নীকরণের মধ্যে যে তোমার জানতে হবে। সো নর্মালি আমরা জানি যে বাম থেকে ডানে কি হয়, আয়নীকরণ শক্তি, আয়োনাইজেশন এনার্জি আইই লিখলাম, বাম থেকে ডানে হচ্ছে কি হয় বাড়ে, আর উপর থেকে নিচে হচ্ছে হ্রাস পায়, সেটা হচ্ছে নর্মাল ঘটনা। এবার আসি আমরা এই আয়নীকরণ শক্তির হচ্ছে ব্যতিক্রমী ঘটনা। ব্যতিক্রম কোনগুলো আছে? ব্যতিক্রম আছে কোনটা? বেরিলিয়াম, বোরন। বোরনের বিষয়ের কথা কিন্তু বেশিকার বেরিলিয়ামের। তারপর হচ্ছে কি আছে নাইট্রোজেন, অক্সিজেনের। বেশিকার কথা অক্সিজেনের, কিন্তু বেশিকার নাইট্রোজেনের। তারপরে আমাদের আছে ফসফরাস, সালফারের, ফসফরাসের, তারপর হচ্ছে সালফারের। তারপরে আমাদের আছে হচ্ছে ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়াম। হ্যাঁ, সো ম্যাগনেসিয়ামের হচ্ছে বেশি, তারপর হচ্ছে অ্যালুমিনিয়ামের। সো এই দেখো 1 2 3 4, এই চারটা হচ্ছে আমাদের এটা। আর আরেকটা ব্যতিক্রম আমাদের আছে হচ্ছে উপর থেকে নিচে, সেটা হচ্ছে যে অ্যালুমিনিয়াম আর গ্যালিয়ামের মধ্যে আমরা জানি উপর থেকে নিচে হ্রাস পায়, কিন্তু এখানে কিন্তু উল্টা গ্যালিয়ামেরই উল্টা বেশি। হ্যাঁ, গ্যালিয়ামেরই এখানে বেশি অ্যালুমিনিয়ামের তুলনায়। সো এই দেখো হচ্ছে আমাদের 5টা উদাহরণ, আমরা কিন্তু 5টা উদাহরণ দিয়ে দিলাম যে এটা ব্যতিক্রম, 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 ব্যতিক্রম। সো কেন? স্থিতিশীলতা অনুযায়ী, কারণ তুমি দেখবা যে এটা আকার ছোট, তারপর হচ্ছে এটা আমাদের কি এটা বেশি স্থিতিশীল, 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 ইলেকট্রন করে দেখবা লাস্টের অরবিটালটা অর্ধপূর্ণ বা পূর্ণ আছে, এই জন্য এরা স্থিতিশীল, এই জন্য এদের আয়নীকরণ শক্তি বেশি। হ্যাঁ, সো প্রথম আয়নীকরণ শক্তির মানটা কম হয়, দ্বিতীয় আয়নীকরণ শক্তির মানটা বেশি হয়। সো এই ঘটনা ঘটতে থাকে, আমরা মোটামুটি জানি। সো এখান থেকে আমাদের এটা মনে রাখতে হবে, মেইন কথা হচ্ছে এইটুকু। তারপরে এরপরে আমরা আরেকটা জিনিস দেখে নেব। এখানে কি আয়নীকরণ শক্তির পরে আমাদের মেইনলি কি আছে? আয়নীকরণ শক্তির পরে আমাদের মেইনলি আছে হচ্ছে যে ইলেকট্রন আসক্তি। হ্যাঁ, ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন অ্যাফিনিটি। সো প্রথম ইলেকট্রন আসক্তি আর দ্বিতীয় ইলেকট্রন আসক্তি দেখবা যে এখানে একটা মান কি হয়, একটা মান হচ্ছে ঋণাত্মক হয়, একটা মান ধনাত্মক হয়। সো যাই হোক, ইলেকট্রন শক্তি নর্মালি সেম ঘটনা, বাম থেকে ডানে কি হয় বাড়ে, বাম থেকে ডানে হচ্ছে বাড়ে, আর উপর থেকে নিচে কি হয়, উপর থেকে নিচে হচ্ছে হ্রাস পায়। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের ইলেকট্রন শক্তির একটা ঘটনা। তারপর হচ্ছে আমার ব্যতিক্রম ঘটনার মধ্যে আসি, উপর থেকে নিচে যদিও বাড়ে, কিন্তু আমাদের এখানে ক্লোরিনের মানটা বেশি হয়, তারপরে ফ্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন হয়। সো এটা আমরা একটু মনে রাখবো, এটা একটা ব্যতিক্রমী ঘটনা। আরেকটা ব্যতিক্রমী জায়গা আমাদের এখানে আছে, সেটা হচ্ছে উপর থেকে নিচে হচ্ছে সালফার এবং অক্সিজেনের। সালফারের বেশি, তারপর হচ্ছে অক্সিজেনের ইলেকট্রন আসক্তি হয়। আর আরও আমাদের জায়গা আছে হচ্ছে যে হচ্ছে লিথিয়াম এবং হচ্ছে বেরিলিয়ামের মধ্যে, যে বেরিলিয়ামের হচ্ছে কি বেশি হওয়ার কথা, কিন্তু দেখা যায় লিথিয়ামের ইলেকট্রন আসক্তি বেশি। আর আরেকটা আমাদের আছে হচ্ছে কার্বন এবং নাইট্রোজেনের মধ্যে, কার্বনের হচ্ছে বেশি, নাইট্রোজেনের হচ্ছে ইলেকট্রন শক্তি কম। সো এই যে চারটা ব্যতিক্রম, তাহলে এখান থেকে মনে রাখবো। তাহলে ব্যতিক্রম ঘটনা সবগুলো সামারি হয়ে গেল, তোমার পরীক্ষাগুলো আসবে। ঠিক আছে, ইলেকট্রন আসক্তি। আর ইলেকট্রন আসক্তি পরে কী আছে আমাদের? তড়িৎ ঋণাত্মকতা। তা তড়িৎ ঋণাত্মকতা আমরা জানি যে তড়িৎ ঋণাত্মক সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল আর কি। হ্যাঁ, তড়িৎ ঋণাত্মকতা। সো তড়িৎ ঋণাত্মক মৌল সবচেয়ে তড়িৎ ঋণাত্মক। হ্যাঁ, সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে ফ্লোরিন, যার মান হচ্ছে কত 4। হ্যাঁ, তারপর আছে কি অক্সিজেন, সেটা কত 3.5। তারপর আছে কি নাইট্রোজেন, সেটা হচ্ছে কত 3। হ্যাঁ, 3। সো এরকম নর্মালি কি হয়, বাম থেকে ডানে হচ্ছে বাড়ে, তড়িৎ ঋণাত্মকতাও বাড়ে, আর উপর থেকে নিচে হচ্ছে কি হয় কমে, উপর থেকে নিচে হচ্ছে কমে। সো শেষ, এই হচ্ছে আমাদের ঘটনা, বাড়ে আর নিচে কমে। সো গেল তড়িৎ ঋণাত্মক। তড়িৎ ধনাত্মকও আমরা সেমভাবে ব্যাখ্যা করতে পারি যে উপর থেকে নিচে তড়িৎ ধনাত্মকতা বাড়ে, বাম থেকে ডানে কমে, উল্টা আর কি তড়িৎ ধনাত্মকতার ব্যাপারটা। সো আমরা দেখি এগুলো দিয়ে কীভাবে প্রশ্নগুলো আসে, একটু চেক করে আসো। যেমন তড়িৎ ধনাত্মক বলতে বলতেই প্রশ্ন চলে আসছে। সো তড়িৎ ধনাত্মক মৌল কোনগুলো? এই যে এই সাইডে যারা থাকে, পর্যায় সারণীর বাম দিকে যারা থাকে আর কি। হ্যাঁ, আর যারা ডান দিকে থাকে তারা হচ্ছে তড়িৎ ঋণাত্মক বেশি হয় আর কি। সো বাম দিকে এবং হচ্ছে নিচে, বামে এবং নিচে যারা আছে তারা হচ্ছে তড়িৎ ধনাত্মক। তাহলে তড়িৎ ধনাত্মক বলতে কীভাবে বুঝবা? হ্যাঁ, যে যারা বেশি তড়িৎ ধনাত্মক কারা? যারা বামে এবং নিচে তারা বেশি তড়িৎ ধনাত্মক, বামে এবং হচ্ছে কি নিচে, বামে এবং হচ্ছে নিচে।
সো তারা হচ্ছে কি বেশি তড়িৎ ধনাত্মক, তারা হচ্ছে বেশি তড়িৎ ধনাত্মক। তো তোমার এখানে চাইছে কি তুমি পড়ে দেখো, বেশি চাইছে না কম চাইছে, কম চাইলে উল্টা হবে, শেষ। সো আমরা এটা আসো এখানে যাচাই করি। সো এই হচ্ছে আমাদের এই জিনিসটা গেল, আমরা এখান থেকে বুঝতে পারলাম, ঠিক আছে। সো কি বলছে, নিচের কোনটি সবচেয়ে কম তড়িৎ ধনাত্মক। সো বুঝতে পারছো যে আমাদের কি হবে, ডানে এবং হচ্ছে উপরের দিকে যারা থাকবে তাহলে। তো দেখো সোডিয়াম পটাশিয়াম, সো সোডিয়াম এখানে আছে, পটাশিয়াম এখানে আছে, ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম, তাহলে আছে এখানে ম্যাগনেসিয়াম আছে, ক্যালসিয়াম আছে। সো আমরা কি জানি, যত এদিকে থাকবে নিচে থাকবে তার বেশি তড়িৎ ধনাত্মক। সবচেয়ে বেশি তড়িৎ ধনাত্মক এখানে পটাশিয়াম হচ্ছে সবচেয়ে বেশি তড়িৎ ধনাত্মক, সবচেয়ে বেশি তড়িৎ ধনাত্মক। যদি তোমাকে এনে প্রশ্ন করতো সবচেয়ে বেশি তড়িৎ ধনাত্মককে, তাহলে দেখো যে এই বাম দিকে এবং নিচে আছে কি, এই যে পটাশিয়াম, বেশি তড়িৎ ধনাত্মক, এটা হচ্ছে আমাদের বেশি তড়িৎ ধনাত্মক। এবার বাইর করতে বলছে উল্টাটা, আমরা উল্টাটা বের করে আসো, সবচেয়ে কম তড়িৎ ধনাত্মক তাহলে কে, কম। তো দেখো কী হবে এখানে, সোডিয়াম এটা, তাহলে আমরা জানি কি যে বাম থেকে ডানে আস্তে আস্তে তড়িৎ ধনাত্মকতা কমে, সো আস্তে আস্তে কমে, এটা আস্তে আস্তে কমতেছে। তো ডানে এবং উপরে কে আছে আমাদের, ম্যাগনেসিয়াম, সো বাম থেকে ডানে হচ্ছে কমে। সো এখানে কম কে, আমরা নর্মালি যেটা এদের দুজনের বেশি কে, ও এদের দুজন বেশি, ও তাহলে এদের দুজনের মধ্যে কম কে, ও আর এদের দুজনের মধ্যে হচ্ছে কম কে, ম্যাগনেসিয়াম। সো এটা মনে রাখবা যে বামে এবং হচ্ছে নিচে, বামে এবং নিচে হলে বেশি, তাহলে ডানে এবং উপরে হলে কি হবে, তড়িৎ ধনাত্মক বেশি, কম হবে, এই দেখো ম্যাগনেসিয়াম। সো তুমি দেখো এরকমভাবে আরও আসলে আমরা বের করে ফেলতে পারবো। সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌলের ইলেকট্রন বিন্যাস কোনটি, যে 1:2 2p5, তো 7 আর 2 9, তাহলে ফ্লোরিন হচ্ছে সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল। তার মানে হচ্ছে কি যে ফ্লোরিনের কথা বোঝাচ্ছে, ফ্লোরিন সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল। বলছে নিচের কোনটি তড়িৎ ঋণাত্মকতার সঠিক ক্রম। আমরা জানি উপর থেকে নিচে তড়িৎ ঋণাত্মকতা কি হয়, উপর থেকে নিচে তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে কমে, উপর থেকে নিচে তড়িৎ ঋণাত্মকতা ইলেকট্রোনেগেটিভিটি কমে। সো সবচেয়ে বেশি কার, উপর আছে, এখানে লিথিয়াম আছে, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, দেখো এটার মধ্যে সিরিয়ালটা আছে, উপর থেকে নিচে আস্তে আস্তে কমছে, ঠিক আছে। সো এটা আমাদের উত্তর হবে। বলছে এই বিক্রিয়া সংগঠন নিচে কোনটি প্রয়োজন। তো দেখো কি হয়েছে এখানে, এক্স এক ইলেকট্রন সাইডে এক্স প্লাস হয়েছে, তাহলে কি এর আয়নীকরণ শক্তি প্রয়োজন, এটা আয়নীকরণ শক্তি। ইলেকট্রন ছাড়লে কি হয়, যে একটা ইলেকট্রন সাইডে এরকম একক ধনাত্মক আয়নে পরিণত হলে তাকে কি বলে, যে আয়নীকরণ শক্তি বলে। এটা আমরা পারবো। আয়নীকরণ বিভবের সঠিক ক্রম কোনটা, দেখো এখানে কি আছে, আয়নীকরণ বিভব বলছে আর কি, হ্যাঁ আয়নীকরণ বিভব, নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে, ফ্লোরিন আছে। সো তুমি খেয়াল করে দেখো, আমরা জানি কি এখানে এগুলোর মধ্যে নাইট্রোজেনেরটা বেশি, নাইট্রোজেনটা বেশি হয়, তারপর অক্সিজেনেরটা হয় আর কি, এরকম হয়। সো এটা আমরা জানি এই জায়গাটাতে, বাকিগুলো একটু চেক দিতে হবে তোমাকে। আয়নীকরণ বিভবের সঠিক ক্রম, যে আয়নীকরণ বিভবের মান সবচেয়ে বেশি কি, আমরা জানি বাম থেকে ডানে আয়নীকরণ বিভবের মান বাড়তে থাকলে সেই অনুযায়ী হওয়ার কথা কি একটু খেয়াল করো, সেই অনুযায়ী হচ্ছে হওয়ার কথা হচ্ছে এরকম, যে হচ্ছে যে সোডিয়াম, তারপর হচ্ছে কি সোডিয়াম না, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। সো ওর সবচেয়ে বেশি, তারপরে হোক, কিন্তু এই জায়গাটায় উল্টা হয়, যে এটা চলে আসে এখানে আর কি। সো আমাদের এখানে উল্টা হয়, যে ওর মানে এর মানটাই বেশি হয়, ওর থেকে বেশি হয়, তো জিনিসটা এরকম হয়, ONF এরকম হয়। কিন্তু ONF তো এখানে নাই, কিন্তু এখানে এতটুকু রাইট আছে আর কি, যে এই অংশটুকু রাইট আছে আর কি। বাকি কোনো অপশনটা ঠিক আছে কিনা আমরা দেখি, এখানে সেখানে পাচ্ছি না। আয়নীকরণ বিভবের সঠিক ক্রম, উপর থেকে নিচে কি হয়, উপর থেকে নিচে আমাদের আয়নীকরণ বিভবটা কমে। সো আমরা এখানে কিন্তু একটা কারেক্ট পাচ্ছি না, তো আমাদের এটা হওয়ার কথা ছিল, অক্সিজেন, নাইট্রোজেন, ফ্লোরিন হইলে এটা হওয়ার কথা ছিল, কিন্তু এটা আমি এখানে পাচ্ছি না। এখানে একটা গ্যাঞ্জাম আছে, আমি পাচ্ছি না এখানে। তো এখানে খেয়াল করে আরেকটা অপশন আছে, ব্রোমিন, ক্লোরিন, ফ্লোরিন। উপর থেকে নিচে আমরা জানি যে আয়নাইজেশন এনার্জির মানটা কি হয়, কমে, তাহলে ফ্লোরিনের বেশি, তারপরে ক্লোরিন, তারপরে ব্রোমিনের কম, তাহলে এটা কারেক্ট আছে কিন্তু, হ্যাঁ। সেটা দেখে অনেকেই দাগাই ফেলবে, কিন্তু এখানে ঝামেলা আছে ফ্লোরিনের এখানে। সো আমাদের উত্তরটা কি হবে, ব্রোমিন, ক্লোরিন, ফ্লোরিন। বলছি ব্যাসার্ধের সঠিক ক্রম কোনটা সবচেয়ে বড়, ব্যাসার্ধ কীভাবে বের করবো সেটা একটু শিখে নাও আজকে। তুমি যে কাজটা করবা, জাস্ট দেখবা যে প্রোটন কয়টা, ইলেকট্রন কয়টা লিখে ফেলবা। ম্যাগনেসিয়াম 2+, ম্যাগনেসিয়াম হচ্ছে প্রোটন তো 12টাই, আর ইলেকট্রন কয়টা, 10টা। এখন কথা, সোডিয়াম কয়টা, যে 10টা ইলেকট্রন, আর প্রোটন হচ্ছে 11টা। নিয়ন কয়টা, 10টা, আর এখানে ইলেকট্রনও 10টাই আছে। ফ্লোরিন কয়টা, ফ্লোরিন হচ্ছে 10টা ইলেকট্রন এবং তার হচ্ছে পারমাণবিক সংখ্যা হচ্ছে 9টা। গুণ করে দিবে, খালি গুণ করবা, কোথায় গুণফলটা বেশি, 12 আর 10 কি 120, তাহলে এটা আকর্ষণ সবচেয়ে বেশি, হ্যাঁ। তার মানে 120 আসতেছে গুণফলটা, এখানে গুণফলটা 110 আসতেছে, এখানে গুণফলটা 100 আসতেছে, 100 আসতেছে, 90 আসতেছে, তাই না। তাই দেখো সিরিয়ালটা পেয়েই গেছো তুমি, যে কি হবে, যে এখানে আকর্ষণ অনেক বেশি, তার মানে আকর্ষণ বেশি ছোট হয়ে যাবে, এখানে কম ছোট হবে, আরও কম ছোট, আরও কম ছোট হবে, তার মানে এটা সবচেয়ে বেশি বড় থাকবে। তাহলে ফ্লোরাইড, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম কোথায় আছে, ফ্লোরাইড সবচেয়ে হচ্ছে বড় হবে। দেখো ফ্লোরাইডের থেকে
ফ্লোরাইড সবচেয়ে বড় হবে, সো অপশনটা আমরা কোথায় পাচ্ছি, ফ্লোরাইড সবচেয়ে বড়, এখানে দেখো ফ্লোরাইড সবচেয়ে বড়, তারপর হচ্ছে নিয়ন, তারপরে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, এই যে ম্যাগনেসিয়াম সবচেয়ে ছোট হবে আর কি। সো পেয়ে গেল উত্তরটা। সো গুণফলটা তুমি চেক করবা, তাহলেই পেয়ে যাবা যে গুণফল বেশি, আকর্ষণ বেশি সেখানে, আর সেখানে আকর্ষণে ছোট হয়ে যাবে, বেশি ছোট হবে। তো নিচে যৌগগুলোর প্রথম আয়নীকরণ বিভাবে সঠিক ক্রম, দেখো কি হবে এখানে, যে সবচেয়ে বেশি কার আমরা জানি নাইট্রোজেনের বেশি, তারপরে এটা আর বেরিলিয়াম বোরন, এইটা ঠিক আছে, খেয়াল করো, অক্সিজেনের থেকে নাইট্রোজেনের বেশি, আবার বোরনের থেকে বেরিলিয়ামের বেশি, আবার এদের থেকে আবার এদের দুজনেরটা আরও বেশি। সো এটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। ব্যতিক্রমগুলো দিয়ে কিন্তু আসলে দেখছো পড়ছিলাম, নিচের কোনটি ইলেকট্রন আসক্তি সর্বনিম্ন, ইলেকট্রন আসক্তি সর্বনিম্ন। সো ইলেকট্রন আসক্তি আমরা চিন্তা করবো, এখানে দেখো আমরা জানি বাম থেকে ডানে কি হয়, যে ইলেকট্রন আসক্তি হচ্ছে বাড়ে, হ্যাঁ বাড়ে। তাহলে আমরা চিন্তা করবো যে কে এই সাইডে বামে আছে কে। তো দেখো তুমি সাজাই ফেলো জিনিসগুলোকে, নাইট্রোজেন, অক্সিজেন, তারপর হচ্ছে ফসফরাস, সালফার। তাহলে বামের দিকে কারা আছে, বামের দিকে আছে এরা দুইজন, তাহলে আমরা এদের দুজনের মধ্যে উত্তর নিব যে বাম থেকে এত বাড়ে, তাহলে আমাদের বলছে সর্বনিম্ন, তাহলে কম, তাহলে এদিকে কম হবে অবশ্যই, তাহলে তাহলে এদিকে কী হবে, তার মানে অবশ্যই এদিকে তাহলে কী হবে, কম হবে। সো কম হবে। আবার আমরা জানি উপর থেকে নিচে আসক্তি কমে, সো নিচে কে আছে দেখো, এদের দুজনের মধ্যে নিচে কে আছে, এই যে ফ্লোরিন আছে, এই সরি ফসফরাস আছে, তাহলে ফসফরাসের এখানে সর্বনিম্ন হবে। এভাবে তুমি যাচাই করবা, বাম থেকে ডানে বাড়ে, তাহলে কম কোন দিকে হবে, বামে কম হবে। সো বামে কারা আছে, এই যে বামে এরা, আগে তুমি সাজাই নেবে এদেরকে, সো বামে এরা আছে, এদের মধ্যে উত্তর হবে। উপর থেকে নিচে কমে, তাহলে নিচে কে আছে, এই যে ফসফরাসের কম হবে, এরকম। সো আশা করি বুঝতে পেরেছো কীভাবে করবা। সো কোনটি থেকে একটি ইলেকট্রন সরাতে সবচেয়ে বেশি শক্তি লাগবে, সবচেয়ে বেশি শক্তি লাগবে হচ্ছে এই সোডিয়াম প্লাস হতে, কারণ সোডিয়াম প্লাস আছে, অষ্টকপূর্ণ অবস্থায় আছে। এখন যদি আরেকটি ইলেকট্রন বের করতে চাও অনেক বেশি শক্তি লাগে, 4563 কিলো জুলের মতো শক্তি লাগে, কারণ আমরা জানি সোডিয়াম এখান থেকে আরেকটা বাইর করলে কী হবে, সোডিয়াম 2+ হয়ে যাবে, আর সোডিয়াম 2+ গঠিত হয় না, সোডিয়াম 2+ গঠিত হয় না, কারণ অনেক শক্তি লাগে, এই জন্য গঠিত হয় না। সো এভাবে তুমি দেখবা আর কি, কেমন। সো এরকম তুমি ঘটনা চেক দিতে পারো যে অ্যালুমিনিয়াম 3+, এটাও আমাদের আছে, নিয়ন আছে, ম্যাগনেসিয়াম 2+ আছে। তো একটি ইলেকট্রন সরাতে সবচেয়ে বেশি শক্তি লাগে, সো আমরা এখান থেকে বের করে ফেললাম। শুধু কোনটির আয়নীকরণ শক্তি বেশি, আয়নীকরণ শক্তি কী হবে আমাদের এখানে দেখো, আয়নীকরণ শক্তি বেরিলিয়াম বোরন আছে, ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম আছে। তো আমরা কি জানি, খেয়াল করো দুইটা কিন্তু ব্যতিক্রম, আমরা জানি বোরনের থেকে বেরিলিয়ামের বেশি, তাহলে ম্যাগনেসিয়াম আছে এখানে, আর হচ্ছে এখানে কি আছে, অ্যালুমিনিয়াম আছে। এই অ্যালুমিনিয়াম থেকে ম্যাগনেসিয়াম আবার বেশি। সো দেখতে পাচ্ছি যে এটাও বেশি হয়, কিন্তু আমরা আবার জানি যে উপর থেকে নিচে আয়নীকরণ শক্তি কমে, তাহলে বেশি কোথায় আর কি, বেশি হচ্ছে এই বেরিলিয়ামের এখানে। তার মানে আমরা জানি দেখো বেরিলিয়ামের নিচে ম্যাগনেসিয়াম, বোরনের নিচে অ্যালুমিনিয়াম। সো আমরা জানি যে এখানে বেরিলিয়ামেরই বেশি এবং ম্যাগনেসিয়ামেরই বেশি, কিন্তু এদের দুজনের মধ্যে আবার কার বেশি, এর দুজনের মধ্যে আবার বেরিলিয়ামের বেশি, কারণ উপর থেকে নিচে কি হয় যে আমাদের আয়নীকরণ শক্তি কমতে থাকে। সো বেরিলিয়াম তুমি উত্তর দাগাই দিবা। কোন ক্ষেত্রে নিচে ক্ষেত্রে কোনটা সঠিক বলছে, বেরিলিয়াম থেকে বোরন না, এটা ভুল। ম্যাগনেসিয়াম থেকে অ্যালুমিনিয়ামের বেশি, এটাও ভুল। ম্যাগনেসিয়ামের থেকে সোডিয়াম থেকে ম্যাগনেসিয়ামের বেশি, এটা আমরা চেক দিতে আসো যে আকারের ক্ষেত্রে বলছে, আমাদের আকারের ক্ষেত্রে বলছে, আমরা আকারের ক্ষেত্রে চেক দিই তাহলে। সো বেরিলিয়ামের থেকে বোরন বড় বলছে না, তাহলে ঠিকই আছে, এটা ভুল হবে, কারণ বোরন ছোট। ম্যাগনেসিয়ামের থেকে অ্যালুমিনিয়াম ছোট, আর সোডিয়ামের থেকে ম্যাগনেসিয়াম বড় না, ম্যাগনেসিয়াম তো বড় না, ম্যাগনেসিয়াম ছোট। তাহলে বুঝতেই পারছো এটা কারেক্ট হবে যে ফ্লোরিন, তারপরে আমাদের কি আছে, নিয়ন। সো বামে আছে, সো এটার আকার বড় হবে। সো এটা আমাদের কারেক্ট। আকারের ক্ষেত্রে বলেছিল কোনটির প্রথম আয়নীকরণ বিভব অধিক, তো দেখতে পাচ্ছ এখানে সবগুলোর মধ্যে নাইট্রোজেনের অধিক হবে, কারণ কি এই যে দেখো, এই যে আমরা যে কীভাবে জিনিসটা আছে যে বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন ডান দিকে বেশি হয়, তার মধ্যে আবার এখানে ঘাপলা আছে, ব্যতিক্রম আছে, তাহলে এটাই সবচেয়ে বেশি আর কি। বুঝতে পারছো প্রত্যেকটা প্রশ্ন কীরকমভাবে হবে। নিজের কোন মৌলটির প্রথম আয়নীকরণ শক্তি সর্বনিম্ন, প্রথম আয়নীকরণ শক্তি, তাহলে সাজায় দেখো কীভাবে আছে যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম। আমরা জানি আস্তে আস্তে উপর থেকে নিচে কি হয়, আয়নীকরণ শক্তির মানটা কমতে থাকে, তাহলে রুবিডিয়াম নিচে আছে, সো রুবিডিয়াম হবে সর্বনিম্ন, তাহলে প্রথম আয়নীকরণ শক্তি সর্বনিম্ন। তড়িৎ ঋণাত্মকতার সঠিক ক্রম কোনটা, তড়িৎ ঋণাত্মকতা কী হবে দেখো, আমাদের এখানে কি আছে দেখো, ব্যতিক্রম আছে এখানে, যে সঠিক ক্রম তাহলে কোনটা হবে, তড়িৎ ঋণাত্মকতা ফ্লোরিন সবচেয়ে বেশি হয়, দেখো এই যে এটা কারেক্ট আছে, ফ্লোরিন ব্যতিক্রম নাই, ফ্লোরিন এখানে 4, এটা হচ্ছে 3.5, এটা হচ্ছে 3, তো এই ফ্লোরিন আমাদের বেশি আছে, ঠিক আছে। সো ওকে, আমরা এখানে পেয়ে গেলাম আমরা এই জিনিসটা। আকারের ক্ষেত্রে কোনটা সঠিক, আগেই শিখেছি, আকারের ক্ষেত্রে কীভাবে বের করবা, আকারটা নিজে কমেন্ট করে জানাও কীভাবে বের করবা, তুমি দেখবা যে কোনটা সঠিক। যেমন প্রথমে একটা চেক দিয়ে, প্রথমটা চেক দিয়ে সঠিক কিনা, সোডিয়াম প্লাসটা বড় কিনা, যে সোডিয়ামের কি আছে দেখো যে 3টা কক্ষপথ,
সোডিয়াম প্লাস কি দুইটা কক্ষপথ। সো দেখতেই পাচ্ছি যে তিনটা কক্ষপথ হলে বড় হবে, প্রথম আমরা পেয়ে গেলাম। সো আমাদের কষ্ট করা দরকার হয়নি। সো কম আয়নীকরণের শক্তি লাগে, বলছি নিচের কোন আয়নীকরণের সবচেয়ে কম শক্তি লাগে। তো দেখো কি পটাশিয়াম জিনিসটা সাজাই ফেলি আমরা। পটাশিয়ামের উপর আছে কি সোডিয়াম আছে, সোডিয়াম তার নিচে হচ্ছে পটাশিয়াম, তারপর হচ্ছে সোডিয়ামের পাশে হচ্ছে ম্যাগনেসিয়াম আছে, আর তার নিচে ক্যালসিয়াম আছে। তো এই চারটা মৌল আসলে দিছে, বলছে কার আয়নীকরণ শক্তি এখানে হচ্ছে কি যে কম, কার আয়নীকরণ শক্তি কম শক্তি লাগে মানে কি কম আয়নীকরণ শক্তি। সো আমরা জানি বাম থেকে ডানে বাড়ে, আয়নীকরণ শক্তি বাম থেকে ডানে বাড়ে, তার মানে এই দিকে কি হবে কম হবে। সো কম আছে কাদের মধ্যে, এই প্রথম সিএলে কম কোন দিকে বাম দিকে, তাহলে এর মধ্যে কম আছে। আবার উপর থেকে নিচে আবার কম হয় আমরা জানি, তাহলে কম কার হবে পটাশিয়ামে, তাহলে কম হবে পটাশিয়াম, তাহলে এখানে সবচেয়ে কম হবে পটাশিয়ামে, তাহলে এখান থেকে কম হবে। আমরা এখান থেকে বুঝতে পারলাম কোন আয়নটি আকারে বড়, সেম আগে বড় বের করে ফেলতে পারবা। কোন আয়নটি আকারে বড় তুমি করে দেখো এখানে, এখানে কি আছে এখানে, যে এখানে সবারই দেখো তুমি কক্ষপথ চিন্তা করো, কক্ষপথ করে সেটা দেখবা। কক্ষপথ দেখো সোডিয়াম প্লাস দুইটা কক্ষপথ, অক্সিজেন 2 মাইনাস দুইটা কক্ষপথ, ফ্লোরিন মাইনাস দুইটা কক্ষপথ, N3 মাইনাস দুইটা কক্ষপথ। তাহলে সব আমরা কী দিয়ে ওই দুটো লিখে, ইলেকট্রন 10টা প্রোটন 9টা, এখানে হচ্ছে ইলেকট্রন 10টা প্রোটন হচ্ছে 7টা। এখানে কী বলছে কোনটা আগে সবচেয়ে বড়, তাহলে দেখো এখানে O2, তাহলে 8টা আছে প্রোটন আর ইলেকট্রন 10টা আছে আর প্রোটন ছিল 11টা। সো গুণ করলে সবচেয়ে বেশি হবে, তাহলে এটা অনেক কমে যাবে। গুণফল কম কোথায়, এখানে গুণফল কম, এখানে গুণফলটা হচ্ছে 70, তাহলে গুণফল কম মানে এখানে আকারটা বড় থাকবে, বেশি ছোট হবে না। সো এটা আগে শিখেছি যে কোনটি সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল, ফ্লোরিন সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল। আশা করি এটা তোমার মুখস্থ হয়ে গেছে। আমাদের এখানে একটা প্রশ্ন, কোনটি ইলেকট্রন আসক্তি বেশি, ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি হয় আমরা জানি, ফ্লোরিন চেয়ে ক্লোরিন ইলেকট্রন আসক্তি বেশি, ব্যতিক্রম ছিল। সো সেম একইভাবে বাকিগুলো তুমি চাইলে করতে পারবা, তুমি এখান থেকে জাস্ট চেক করে নিও। যেমন বলছে কোনটার মুক্তজোড় ইলেকট্রনের প্রভাব সবচেয়ে বেশি, পানির মধ্যে 2টা মুক্তজোড় আছে, প্রভাব বেশি। সো তুমি এখান থেকে একটু পড়ে ফেলতে পারো। তো সবচেয়ে কম হচ্ছে হিলিয়াম, নিষ্ক্রিয় যেহেতু তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে কম, তড়িৎ ঋণাত্মকতা খুবই কম। কোনটির প্রথম আয়নীকরণ শক্তি বেশি, অলরেডি আমরা পড়ছি এগুলো, নাইট্রোজেনের এখানে বেশি হয়। সো অলরেডি আমরা জিনিসগুলো পড়ছি। পারমাণবিক ব্যাসার্ধ সমযোজী বন্ধনের দূরত্ব যদি DAB হয় কোনটা সঠিক, যে A আর B এর যোগফল হবে, এদের সমযোজী বন্ধনের দূরত্ব সমান। সো যাই হোক, আশা করি এই টাইপেরগুলো আসলে তুমি এখন করতে পারবা। নিচের কোন মৌলের দ্বিতীয় আয়নীকরণ শক্তির মান বেশি, হ্যাঁ দ্বিতীয় আয়নীকরণ শক্তির মান বেশি কোনটা দেখো, যে এখানে পটাশিয়ামের একটা ইলেকট্রন ছাড়লে কি হয়, এক ইলেকট্রন ছাড়লে হচ্ছে পটাশিয়াম প্লাস হয়, প্রথম আয়নীকরণ শক্তি। এই প্রথম আয়নীকরণ শক্তি থেকে যদি আরেকটা ইলেকট্রন বের করতে চাও তাহলে কি হবে, পটাশিয়াম 2 প্লাস হবে। আর এটা অনেক টাফ, কারণ কি দেখো এখানে কি হবে, যে এখানে পটাশিয়াম প্লাস মানে কি স্থিতিশীল অবস্থায় আছে, সেখান থেকে ইলেকট্রন বের করা খুবই টাফ, তাহলে অনেক বেশি শক্তি লাগবে, খালি বেশি না, অনেক বেশি শক্তি লাগবে। সো অনেক বেশি শক্তি প্রয়োজন হয় এটার জন্য। তাহলে আমরা কি বলতে পারবো, এইটা হচ্ছে দ্বিতীয় আয়নীকরণ শক্তি, এই দ্বিতীয় শক্তির মান বেশি হয়। অন্যদিকে দেখো ম্যাগনেসিয়াম যখন একটা বের হবে তখন ম্যাগনেসিয়াম প্লাস হবে, ম্যাগনেসিয়াম প্লাস তো স্থিতিশীল না, সে বরঞ্চ ম্যাগনেসিয়াম 2 প্লাস হইতে চাবে আরও। সেখান থেকে বের করা আরেকটা বের করা তুলনামূলক সহজ, অন্যগুলোর ক্ষেত্রেও সেম। সো আশা করি এটা আসলে আমরা করতে পারবো এই টাইপের প্রশ্নগুলো। এই তো হয়ে গেল। সো এবারে হচ্ছে রাসায়নিক বন্ধন, আয়নিক সমযোজী সন্নিবেশ বন্ধন, এগুলো দিয়ে খুব সহজে উত্তর করতে পারবা কোন যোগে আয়নিক সমযোজী সন্নিবেশ বন্ধন বিদ্যমান রয়েছে। যেমন কোথায় আছে দেখো, দেখো KBF4 এটার মধ্যে আমাদের আছে, অথবা হচ্ছে এরকম NH4Cl এর মধ্যে আমাদের এখানে আছে। তুমি খেয়াল করবা সেখানে কি ঘটনা ঘটে, যে হচ্ছে নাইট্রোজেন এরকম, হাইড্রোজেন এরকম দিয়ে কি হয়, সমযোজী বন্ধন তৈরি করে। আর এখানে একটা হাইড্রোজেন প্লাসের সাথে সে কি করে, সন্নিবেশ সমযোজী বন্ধন তৈরি করে। আর এই ক্লোরিনের সাথে আবার কি করে, এটা প্লাস এটা মাইনাস দিয়ে আয়নিক বন্ধন তৈরি করে। তাহলে সমযোজী, সন্নিবেশ সমযোজী, আয়নিক সব ধরনের বন্ধন আছে। এখানেও সেম ঘটনা। তাহলে এখানে BF3, এই BF3 আগে যুক্ত হয়েছে, BF3 এর সাথে আবার পরবর্তীতে কি হয়েছে, সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে BF4 হয়েছে। আর তারপরে তার সাথে আবার কি হয়েছে, এখানে K+ দিয়ে আয়নিক বন্ধন হয়েছে। তাহলে সব রকমের বন্ধন এখানে আছে, সমযোজী, সন্নিবেশ এবং হচ্ছে আয়নিক। বলছি কেন্দ্রীয় পরমাণু অষ্টক পূরণ হচ্ছে কোথায়, এখানে তুমি দেখো অষ্টক পূরণ কোথায় হয়েছে, এখানে অষ্টক পূরণ হয়েছে, এখানে হয়নি। কারণ হয়েছে দেখো বোরনের লাস্টে কয়টা আছে, তুমি খেয়াল করো, তুমি দেখো এখানে বোরনের লাস্টে আছে BCl3, বোরনের লাস্টে আছে হচ্ছে আমাদের বোরন তো 5, লাস্টে 3টা, 3 3 6, তাহলে এটা হয়নি, এই জায়গায় হয়নি। সো এখানে লাস্টে আছে 5টা, 5 আর 3 8 হয়েছে। আর এখানে আছে কয়টা, যে অক্সিজেন লাস্টে আছে হচ্ছে 6টা, 6 আর 2 8, এখানে হয়েছে। তাহলে BCl3-তে অষ্টক পূরণ হয়নি। PH4Cl যোগে বিদ্যমান কি, হ্যাঁ এখানে সেম সমযোজী বন্ধন বিদ্যমান, সন্নিবেশ বন্ধন বিদ্যমান, তবে আয়নিক বন্ধন বিদ্যমান, তার মানে NH4Cl এর মতো, এখানে সন্নিবেশ, সমযোজী, আয়নিক সব ধরনের বন্ধনই বিদ্যমান।
অ্যামোনিয়া অণুতে কয়টি সিগমা ইলেকট্রন রয়েছে? সিগমা ইলেকট্রন বলছে, অ্যামোনিয়া খেয়াল করো, অ্যামোনিয়া তুমি দেখো এখানে সিগমা ইলেকট্রন, তাহলে বলছে দেখো এখানে সিগমা বন্ধন কয়টা? সিঙ্গেল বন্ড 3টা, তাহলে 3টার মধ্যে 3 দুগুণে 6টা, তাহলে 6টা সিগমা ইলেকট্রন রয়েছে। সিগমা বন্ধনের ইলেকট্রনকে সিগমা ইলেকট্রন বলে। সো আসলে এটা পারবা। অ্যাসিডলিনের অণুতে কোন বন্ধনসমূহ রয়েছে? সো অ্যাসিডলিন কী হবে দেখো, দেখো সি ট্রিপল বন্ড সি, এখানে এইচ, এখানে এইচ। তো অ্যাসিডলিন তুমি খেয়াল করো পাই বন্ধন কয়টা? এই যে একটা সিগমা থাকে, বাকি 2টা পাই হয়। সো 2টা পাই, এখানে 2টা পাই, আর বাকি সব হচ্ছে কি? বাকি সবই হচ্ছে সিগমা। সিগমা কি কি? যেমন এখানে একটা আছে, সিগমাগুলো আমি মনে করো কালো দিয়ে দেখাই। এখানে একটা সিগমা, এখানে একটা সিগমা, এখানে একটা সিগমা, তাহলে 1 2 3টা সিগমা আছে, তাহলে 2 পাই 3 সিগমা। তাহলে আমরা উত্তর কি দিব? 2 পাই 3 সিগমা, 2 পাই 3 সিগমা, এটার মধ্যে 3 সিগমা 2 পাই আছে। সো এটা আমাদের উত্তর হবে। ক্লোরিন পরমাণু মুক্ত ইলেকট্রন কত জোড়? সো ক্লোরিনের মধ্যে কি আছে দেখবো, ক্লোরিন তো 7 লাস্টে, তাহলে 3 দুগুণে 6টা। সো জোড়া আছে হচ্ছে কয়টা? জোড়া আছে হচ্ছে 3টা, 3 দুগুণে 6, তো আমরা 3 বলবো। কোনটিতে সমযোজী বন্ধন কি অনুপস্থিত? কোথায় সমযোজী বন্ধন নাই? এখানে আয়নিক বন্ধন, ক্যালসিয়াম 2+ আর হচ্ছে কি এখানে ফ্লোরিন মাইনাস, এখানে প্লাস মাইনাস, তাহলে কি হবে? ক্যালসিয়াম ফ্লোরাইড। এখানে সমযোজী নাই। নিজের কোন বন্ধনটি সবচেয়ে শক্তিশালী? আমরা জানি সিগমা বন্ধন সবচেয়ে শক্তিশালী হয়, পাই বন্ধন দুর্বল হয়। অষ্টক অসম্পূর্ণ কোথায়? দেখো BF3, কারণ 3টা ইলেকট্রন 3 3 6, অষ্টক সংকোচন এটা। ওকে, অষ্টক সংকোচন পরীক্ষা আসে। C2H2 অণুতে সিগমা পাই বন্ধনের অনুপাত, তাহলে লিখে ফেলবো এখানে যে C2 আর হচ্ছে H2, তাহলে C2H2 মানে কি হচ্ছে আমাদের, C2H2 বলছে, সরি, সো C2H4 লিখে ফেলছি আমরা। C2H2 মানে আসলে কি, যে এরকম একটু আগে বের করছিলাম আমরা, তো এখানে কি ছিল আমাদের এখানে, যে পাই ছিল কয়টা? পাই ছিল হচ্ছে 2টা, এই যে 2টা হচ্ছে পাই, আর সিগমা হচ্ছে কয়টা? সিগমা হচ্ছে 3, তাহলে আমাদের কত আসবে এখানে? অনুপাত কত? 2 আর 3, তাহলে 3 আর 2, তাহলে সিগমা 3 আর পাই 2, সিগমা 3 পাই 2, তাহলে কত হবে? 3:2। সো এই যে উত্তর হয়ে গেল। সো এরকম প্রশ্ন আসলে অবশ্যই পারবে। নিচের কোন অরবিটাল পাই বন্ধনে অংশগ্রহণ করে? পাই বন্ধনে অংশগ্রহণ করে হচ্ছে পি অরবিটাল। পাই বন্ধনে অংশগ্রহণ করে হচ্ছে পাই বন্ধন গঠনে অংশগ্রহণ করে হচ্ছে পি অরবিটাল। তারপরে কি বলছে? NH3BF3 যৌগে বিভিন্ন পরমাণুর মধ্যে বন্ধন রয়েছে। কি কি বন্ধন আছে দেখো এখানে, যে এখানে আমাদের কি কি আছে দেখো, হ্যাঁ আমাদের এখানে সমযোজী আছে, তারপর হচ্ছে আমাদের এখানে কি আছে, যে NH3BF3 একসাথে যদি যুক্ত থাকে তাহলে হচ্ছে কি সব ধরনেরই আমাদের এখানে সমযোজী আছে, সন্নিবেশ আছে আর কি। ক্লোরিন অণুতে কোন ধরনের বন্ধন বিদ্যমান? ক্লোরিন অণু হচ্ছে কি অপোলার সমযোজী বন্ধন। ক্লোরিন তো সমযোজী, মানে এরকম যে ক্লোরিন অণুতে আর কি, হ্যাঁ, সো সমযোজী বন্ধন বিদ্যমান। CuNH3,4Cl2 যৌগে মোট কয়টি বন্ধন বিদ্যমান? তোমাকে খুঁজতে হবে এখানে বন্ধন, তোমাকে কি লিখো এখানে কপার আছে, কপার 2+ সাথে দেখো অ্যামোনিয়া কয়টা? অ্যামোনিয়া হচ্ছে 1টা 2টা 3টা 4টা, তো 4টা অ্যামোনিয়া কি করে এখানে, যে এখানে আমাদের এই দেখো অ্যামোনিয়া NH3, এখানে আমাদের কি আছে NH3, এখানে আমাদের আছে হচ্ছে NH3, এখানে আমাদের আছে হচ্ছে NH3। সো দেখো এই যে 4টা সন্নিবেশ সমযোজী বন্ধন হয়েছে। তারপর দেখো অ্যামোনিয়ার মধ্যে, এই অ্যামোনিয়ার মধ্যে আবার কি আছে দেখো, এটা আমরা লিখে ফেলাম, আমরা আগে এটাকে লিখে ফেলাম আগে। তারপরে এখানে কি আছে? ক্লোরিন, তাই না? এটা হচ্ছে আমাদের কত? Cu2+ এবং এর সাথে কি হয়েছে? ক্লোরিন যুক্ত আছে আমাদের এর সাথে আর কি। তার মানে কি এটার সাথে এখানে একটা বন্ধন আছে, এখানে আমাদের এখানে যে এই কপারের সাথে এখানে আমাদের একটা বন্ধন আছে। মোট কয়টা বন্ধন হয় তুমি খেয়াল করো, এখানে 4টা, তারপরে এখানে কয়টা করে আছে? এখানে দেখো নাইট্রোজেনে 3টা করে আছে, 3 3 3 3, সো 3 4 12, হ্যাঁ 3 4 12, 3 4 12 আছে আমাদের, তাই না? 12 আর 4 কত? 16, দেখো একটা হচ্ছে 16, আর এখানে হচ্ছে ক্লোরিনের সাথে 2টা, ক্লোরিনের সাথে 2টা, 12, 16 আর 2 18, তাহলে 18টা মোট বন্ধন এখানে রয়েছে। তাহলে আমরা কি বলবো এখানে, যে 18টা বন্ধন আমাদের এখানে আছে। তারপরে খেয়াল করো কোন অরবিটালের অধিক্রমণের ফলে C2H4 যৌগে পাই বন্ধন গঠিত হয়? তাহলে দেখো এখানে আমরা যখন লিখতাম এখানে, তুমি দেখবে ইলেকট্রন বিন্যাস করে তুমি দেখবে এরকম 1s2 2s2, তারপরে 2px 2py এবং হচ্ছে 2pz আমাদের ছিল। তো এখান থেকে একটা ইলেকট্রন জাম্প করে চলে যায়, একটা চলে আসে কোথায়? একটা চলে আসে এই যে এখানে ছিল, এখানে সব একটা একটা করে ছিল, তাহলে আমাদের হচ্ছে 3 আর এই হচ্ছে আমাদের 4, তাই না? সো এখানে আমরা জানি C2H4 একটা পাই বন্ধন গঠিত হয়, তাহলে এগুলো হচ্ছে সিগমা হয়, আর এটা হচ্ছে পাই বন্ধন গঠন করে, অসংকর থাকে। আর অসংকর অরবিটালটাই কি করে? অসংকর অরবিটালই পাই বন্ধন গঠন করে। দেখো পাই বন্ধন, সো পাই অসংকরই পাই বন্ধন গঠন করে। সো সেটা কোনটা? 2pz, সো 2pzটা আমাদের কি করে? পাই বন্ধন গঠন করে। সো এই ছিল আমাদের জিনিস, এবং লাস্টলি আমাদের আছে হচ্ছে সংকরায়ন যৌগের আকৃতি বন্ধন কোণ। তো সংকরায়ন থেকে মনে রাখবো আমরা যে কোনো যৌগের সংকরায়ন বের করার জন্য একটা স্পেশাল সূত্র আমরা শিখবো, সেটা হচ্ছে S বের করা শিখবো, সেটা হচ্ছে হাফ, যে যোজ্যতা স্তরের শেষ ইলেকট্রন প্লাস হচ্ছে আমাদের কি, যে একযোজী পরমাণুর সংখ্যা,
একযোজী পরমাণুর সংখ্যা হচ্ছে এক্স মাইনাস ক্যাটায়ন প্লাস হচ্ছে অ্যানায়ন। এস এর মান দেখে আমরা বলতে পারবো সেটা হচ্ছে কি ধরনের সংকরায়ন হয়। যদি এস এর মানটা 2 হয় তাহলে আমরা বলি হচ্ছে এসপি। এস এর মান যদি 3 হয়, এস এর মান যদি 4 হয়, এস এর মান যদি 5, এস এর মান যদি 6 হয় যথাক্রমে, তাহলে আমরা বলবো হচ্ছে sp2, আমরা বলবো হচ্ছে sp3, আমরা বলবো হচ্ছে sp3d, আমরা বলবো হচ্ছে এরকম sp3d2, বা এস এর মান যদি 7ও হয় তাহলে বলবো sp3d3। সো আমরা বের করে ফেলতে পারি সংকরায়নগুলো। এবং জৈব যৌগের ক্ষেত্রে আমরা সংকরায়ন বের করে ফেলি। যদি আমাদের সিঙ্গেল বন্ড হয়, কার্বন কার্বন সিঙ্গেল বন্ধন হলে আমরা বলি sp3 সংকরায়ন, কার্বন কার্বন ডাবল বন্ধন হইলে আমরা বলি হচ্ছে sp2 সংকরায়ন, কার্বন কার্বন ট্রিপল বন্ধন হইলে আমরা বলি হচ্ছে sp সংকরায়ন। জৈব যৌগের ক্ষেত্রেও সংকরায়নটা বলে দিলাম, আর অজৈব যৌগের ক্ষেত্রে সংকরায়ন আমরা এভাবে বের করতে পারবো, হচ্ছে সংকরায়ন বের করার সিস্টেমটা। এরপরে আমরা আসি হচ্ছে বন্ধন কোণ। নর্মালি বন্ধন কোণগুলো যখন হবে, যখন কোনো লোন পেয়ার থাকবে না, লোন পেয়ার যখন 0 হবে, হ্যাঁ লোন পেয়ার থাকবে না, সেই লোন পেয়ার যখন 0 হয়, আর লোন পেয়ার বের করতে হয় কীভাবে সেই সূত্র একটু লিখে দিচ্ছি। যে লোন পেয়ার বের করতে হয় হাফ ভ্যালেন্স ইলেকট্রন শেষ স্তরে ইলেকট্রন সংখ্যা কেন্দ্রীয় পরমাণু মাইনাস বন্ধন সংখ্যা, মাইনাস হচ্ছে বন্ধন সংখ্যা, মাইনাস হচ্ছে আমাদের বন্ধন সংখ্যা, আর হচ্ছে সাথে কি থাকবে মাইনাস ক্যাটায়ন প্লাস হচ্ছে অ্যানায়ন। তাহলে পেয়ে যাবো লোন পেয়ার যদি 0 হয়, এবং সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি এই বন্ধন কোণের মানগুলো, যেমন এসপি এর ক্ষেত্রে হয় কত 180, তারপরে আমাদের sp2 এর ক্ষেত্রে কত হয় 120, তারপর হচ্ছে আমাদের sp3 এর ক্ষেত্রে হয় হচ্ছে আমাদের 109.5 ডিগ্রি বা 109 ডিগ্রি 28 মিনিট, এভাবে কিন্তু অনেক সময় অপশনে থাকে 109 ডিগ্রি 28 মিনিট এভাবে থাকতে পারে। তারপরে sp3d এর ক্ষেত্রে আমাদের কি হয় যে 90 ডিগ্রি এবং হচ্ছে কি হয় 120 ডিগ্রি। সো এরকমভাবে তুমি বাকিগুলো একটু মনে রাখবো। তবে আমাদের এখানে বিশেষ করে লোন পেয়ার থাকার কারণে বন্ধন কোণ চেঞ্জ হয়ে যায়, এবং সেই কয়েকটা মান আমরা মনে রাখবো। যেমন হচ্ছে পানির ক্ষেত্রে আমাদের হয় কত 104.5 ডিগ্রি, তারপরে অ্যামোনিয়ার ক্ষেত্রে আমরা শিখছিলাম কত হয় 107 ডিগ্রি। তারপর কয়েকটা মুখস্থ রাখতেছি আমরা, যেখানে PH3 এর ক্ষেত্রে হয় 93.5 ডিগ্রি বা 94 ডিগ্রি। তারপর হচ্ছে H2S এর ক্ষেত্রে হয় কত 92 ডিগ্রি। সো এরকম কয়েকটা আমরা স্পেশাল যে কয়েকটা সেগুলো একটু ভাবে করে মনে রাখতে পারি, কেমন? সো এই কয়েকটা তুমি মনে রাখো, তাহলেই হচ্ছে মোটামুটি এগুলোই হচ্ছে আমাদের একটু ভিন্ন রকম যেগুলো ছিল। বা তুমি এখানে কিন্তু আরও পাইছিলা যে আমাদের ছিল কত NF3 ছিল, বা আমাদের ছিল হচ্ছে NCl3 ছিল, সেখানে তোমার ছিল 107.2 ডিগ্রি, 102.5 ডিগ্রি। সো এরকম বেশ কিছু ছিল, তুমি এই কয়েকটা স্পেশাল কয়েকটা মুখস্থ রাখলা, কেমন? আর আকৃতির মধ্যে তোমাকে বিশেষ করে মনে রাখতে হবে এসপি হইলে কি হবে সরল রৈখিক, সেটা তুমি জানো যে এসপি যদি হয় তাহলে সেক্ষেত্রে কি হয় সরল রৈখিক। sp2 হইলে নর্মালি লোন পেয়ার 0 কিন্তু, তখন সেক্ষেত্রে আকৃতি কি হবে যে ত্রিকোণাকার বা ত্রিভুজাকার বা ত্রিকোণাকার। এটা আমাদের কি হইতো চতুস্তলকীয় হইতো। তারপর হচ্ছে এটা আমাদের কি হইতো ত্রিকোণাকার দ্বিপিরামিডীয় হইতো, ত্রিকোণাকার দ্বিপিরামিডীয় সেরকম আমাদের হইতো। সো আশা করি আমরা এইটুকু জিনিস বুঝতে পেরেছি এখানে কি কি মনে রাখতে হবে। এছাড়াও আমাদের অন্য আরও যেগুলো ছিল হচ্ছে এরপর sp3d2 এরটা কি ছিল আমাদের যে অষ্টতলকীয় ছিল, তাই না? sp3d2 কি ছিল অষ্টতলকীয়, এটা ছিল কি sp3d3 ছিল আমাদের কি যে হচ্ছে যে পঞ্চভুজীয় দ্বিপিরামিডীয়, হ্যাঁ পঞ্চভুজীয় দ্বিপিরামিডীয়। সো এটা তোমাকে এই লিস্ট তোমাকে একটু মনে রাখতে হবে, বইয়ের মধ্যে সবটা করা আছে, আর তুমি আশা করি একবার এখান থেকে পুরোটা রিভিশন হয়ে গেল। ডান। সো আমরা এখান থেকে এই পুরো জিনিস বুঝে গেছি কোনটা কি মনে রাখতে হবে। এবার আসো প্রশ্ন সলভ করি। sp2 হাইব্রিডেশনে কয়টি হাইব্রিড অরবিটাল থাকে? দেখো s আর p, তাহলে মোট কয়টা? 3টা। তাহলে উত্তর হবে কয়টা? মোট 3টা হাইব্রিড অরবিটাল থাকে। বন্ধন কোণের সঠিক ক্রম কোথায়? বন্ধন কোণ আমাদের সঠিক আছে, আমরা চেক দিয়ে আগে আমি খুঁজে নিই কোথায় সঠিক আছে। দেখো এই যে এটা হচ্ছে 109 sp3 109.5 ডিগ্রি, একটু দেখলাম 107 ডিগ্রি, 104, এটা 92, একটু আগে মানগুলো লেখাচ্ছিলাম না? তাহলে দেখো তোমার অনেক ইজি হইলো, তুমি জানো নিয়ম জানো, তারপরে বের করে ফেলতে পারলা। কীভাবে নিয়মটা কি? sp3 সবাই sp3, কিন্তু এর কোনো লোন পেয়ার নাই, তাহলে বন্ধন কোণ বেশি। ওর 1 জোড়া লোন পেয়ার আছে, ওদের 2 জোড়া করে লোন পেয়ার আছে, ওদের কম। আর ওর হচ্ছে কেন্দ্রীয় কোণ আকারটা হচ্ছে বড় হয়, আর বন্ধন কোণ আরও কম। হ্যাঁ, সো এটা আমাদের নিয়মগুলো আমরা এখান থেকে বের করলে এরকম। তার সরাসরি মান থেকে করলে অনেক ইজি হলো। C to S পর্যন্ত CS বন্ধনগুলি কোন অরবিটাল দ্বয়ের অধিকরণের ফলে উৎপন্ন হয়।
যে দেখো তুমি এখানে C2H4, তাই না? C2H4 মানে কি? এখানে CH2 আর এখানে হচ্ছে এরকম CH2। তাহলে খেয়াল করো এখানে কার্বনে কি ধরনের বন্ধন? ডাবল বন্ড। বলছিলাম না অ্যালকিনে ডাবল বন্ড মানে কি? sp2 বন্ধন হচ্ছে কার্বনে। আর হাইড্রোজেন কি? হাইড্রোজেন হচ্ছে 1s1, তাহলে 1s1, তাহলে 1s1 আর sp2, তাহলে কোথায় আছে দেখো? sp2 আর 1s1, sp2 1s1, এই দেখো sp2 আর হচ্ছে 1s, ঠিক আছে? এটার মধ্যে আমরা সেটা পাচ্ছি। সো বুঝে গেল কোনটির কেন্দ্রীয় পরমাণু সংকরায়ন ভিন্ন? PH3 NH4 প্লাস হচ্ছে আমাদের কি যে sp3, NH4 প্লাস হচ্ছে sp3 হিসাব করলে পাবা তুমি PH3 হচ্ছে আমাদের কত? এটা হচ্ছে আমাদের sp3, 5 আর 3 8, এটা sp3, তাহলে ভিন্ন হচ্ছে এই CO2 হচ্ছে সরলরৈখিক, আমরা জানি CO2 হচ্ছে কি sp সংকরায়ন। সো এটার সংকরায়নটা ভিন্ন, তুমি বের করতে পারো হিসাব করে। নিয়ম যে শিখছিলাম আমরা এস এর মান দিয়ে হাফ কেন্দ্রীয় পরমাণু কার্বন, লাস্টে আছে কয়টা? যে লাস্টে হচ্ছে 4টা আছে আর কি, 4টা। আর এক যদি পরমাণু আছে, এক যদি পরমাণু নাই তাহলে 0। 4কে 2 দিয়ে ভাগ করলে কত? সে 2। আর আমরা জানি 2 মানে কত? sp সংকরায়ন। আর বাকিগুলো সব sp3 পাবা। সো তার মানে সব যদি sp3 হচ্ছে, বলছে কোনটি ভিন্ন? তাহলে sp তো এখানে ভিন্ন আছে। এর কোন যৌগে মুক্তজোর ইলেকট্রন সর্বাধিক? মুক্তজোর কোথায় সবচেয়ে বেশি আছে? সো মুক্তজোর বের করো। সো আমি চেক দিয়ে নিই আগে। আমরা তো জানি পানির মধ্যে মুক্তজোর 2টা থাকে। সো এই জেননে অনেক বেশি থাকার কথা। আমরা এটা হিসাব করি এখানে। তো জেননে কী হবে এখানে? আমাদের এই লোন পেয়ারের সংখ্যাটা মুক্তজোর হাফ। কি বলছিলাম? ভ্যালেন্সিয়াল ইলেকট্রন জেনন তো হচ্ছে কি নিষ্ক্রিয়, লাস্টে কয়টা আছে? 8টা আছে। মাইনাস বন্ধন সংখ্যা, বন্ধন কয়টা আছে? 2টা আছে। 8 - 2 দ্বিতীয় ভাগ লাগবে 3, সেখানে লোন পেয়ার 3টা আছে। তুমি অন্য জায়গায় যদি বের করতে চাও, যেমন এটাই বের করতে চাও, দেখো লোন পেয়ার আছে কিনা। লোন পেয়ার ইকুয়াল টু হাফ, শেষ কক্ষপথ সালফার 6টা আছে, মাইনাস বন্ধন সংখ্যা 6টা, 6 - 6 বিয়োগ করলে 0 চলে আসে, নাই। তার মানে দেখবা এটার মধ্যে সবচেয়ে বেশি আসে, এটার মধ্যে সবচেয়ে বেশি আছে কত? 3 জোড়া লোন পেয়ার। সো আশা করি এটাও তুমি এখান থেকে বের করতে পারবা। হাইব্রিডাইজেশনে বন্ধন কোণ উভয় সঠিক কোনটিতে? দেখো এই যে BF3sp2 হয় এবং বন্ধন কোণ হয় হচ্ছে 120 ডিগ্রি, 120 ডিগ্রি। সো আমরা এখান থেকে এটা বের করে ফেলতে পারলাম। বাকিটা খেয়াল করো, কোনটির গঠন ত্রিকোণাকার দ্বিপিরামিডীয়? PCl5, কারণ এটার জানতাম আমরা কি, তুমি সংকলন করে দেখবে sp3d, তাহলে কি ত্রিকোণাকার দ্বিপিরামিডীয় হবে। সো একটু আগে সেটা আমরা দেখে আসছিলাম। বন্ধন কোণের ক্রম সঠিক, আবারও খেয়াল করো কোথায় সবচেয়ে হচ্ছে বেশি আসছে? BeCl2, এটা চেক দিই আমরা। BeCl2 এটা হচ্ছে কি, তুমি হিসাব করে দেখবে হচ্ছে sp সংকরায়ন, এটা হচ্ছে কি আমাদের sp2 সংকরায়ন, আর এই দুটো হচ্ছে sp3 সংকরায়ন। এখানে বন্ধন কোণ হচ্ছে 180, BF3sp2 তাহলে 120 হবে। আর এমন একটা স্পেশালি মুখস্থ আমাদের 107, আর পানিটা হচ্ছে 104.5 ডিগ্রি। সো এটা তো ঠিক আছে, সব কিছু ঠিক আছে। সো উত্তর হচ্ছে কোনটা? আমাদের এই ঘ নাম্বারটা। কোন জোড়ার মধ্যে আকৃতি বৈসাদৃশ্য বিদ্যমান? আকৃতি বৈসাদৃশ্য। তাহলে দেখো খেয়াল করো, এরা সেম এই যে এটার মধ্যে, কারণ কার্বন ডাইঅক্সাইড হচ্ছে sp সংকরায়ন, এটার সংকরায়ন তুমি বের করো। সালফার সর্বশেষ কক্ষপথ আছে 6টা, মাইনাস 1 যদি কেউ আছে, 1 যদি নাই তাহলে 0, তাহলে এস এর মান আসতেছে কত? এখানে আসতেছে 3, আর 3 মানে হচ্ছে sp2, 3 মানে হচ্ছে আমাদের sp2। তাহলে একটা sp আর এটা হচ্ছে আমাদের sp2, তাহলে কি সাদৃশ্য আছে? না, সাদৃশ্য না, এটা হচ্ছে বৈসাদৃশ্য আছে। সো তুমি বের করে ফেলতে পারো। এটা কাটা বের করছিলাম, SO2 এরটা আমরা এখানে বের করছি। ওকে, সো তুমি চেক করে দেখতে পারো, বাকিগুলো যদি চিনতে পারো তাহলে তোমার একটু ইজি হবে, তাড়াতাড়ি হবে। sp2 সংকরণ গঠিত হয়, দেখো এটার মধ্যে হয় না, আমরা আগে বুঝছি, তার মানে উত্তর কী হবে? বাকিগুলো হবে, বুঝে গেছি। কারণ CO2-তে কী হয়? sp সংকরণ সরলরৈখিক 180 ডিগ্রি, মনে আছে? কার্বন ডাইঅক্সাইড। তো তারপর দেখো আরও কিছু আমাদের আছে। হাইব্রিডেশন গঠিত হয় H2 দ্বারা। H2 কি? sp3, দেখা মাত্রই উত্তর করতে পারবে। PCl5-এ কী হয়? 190 ডিগ্রি বন্ধন কোণ থাকে। SF6 কী হবে? অষ্টতল কী হবে এখানে? তুমি কীভাবে বুঝলা? SF6-এর তুমি হচ্ছে বের করো যে কী আসে। দেখো যে হচ্ছে সালফার কি হচ্ছে আমাদের নিয়মটা কি ছিল? S = হাফ, তারপরে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে আমাদের এখানে সালফার, লাস্ট হচ্ছে 6টা, একযোজি পরমাণু হচ্ছে 6টা, 6 যোগ করলে 12, 12কে 2 ভাগ করলে হচ্ছে 6 আসতেছে। আর 6 মানে আমরা কি জানি? sp3d2। দেখো 4 আর 2 6, তার মানে sp3d2 হলে আমরা কি জানি? অষ্টতলকীয় হয়। এই যে বুঝে গেলাম, বুঝতে পারলা? এভাবে তুমি বের করবা। পানিতে বন্ধন কোণ জানি 104.5 ডিগ্রি পানিতে বন্ধন কোণ। জ্যামিতিক অনু সরলরৈখিক কোণটা? কার্বন ডাইঅক্সাইড সরলরৈখিক, সেটা আমরা জানি। NH4+ কি হয়? sp3 হয়, হিসাব করো তুমি, বের করবা হাফ। তুমি দেখবা এখানে কি আসবে? যে নাইট্রোজেন সর্বশেষ কক্ষতে 5টা আছে, এক যদি পরমাণু সংখ্যা হয় এটা 4টা আছে, আর প্লাস আছে একটা, তাহলে মাইনাস হয়। প্লাস থাকলে 5 আর 4 9, 9কে 1 থেকে বিয়োগ করলে 4, 8, 8কে 2 ভাগ করলে হচ্ছে 4 আসবে। তাহলে এস এর মানটা হচ্ছে 4, এস এর মান 4 মানে কি আসলে? sp3। তো সেটাই দেখে মাত্র চিনে গেছি, বা তুমি কিন্তু এটা মনে রাখবো বা হচ্ছে সরাসরি করতে পারো। S2S এ বন্ধন কোণের পরিমাণ সরাসরি বলছিলাম 92.1 ডিগ্রি বা 92 ডিগ্রি। ওকে,
সো XeF2 তে কোন ধরনের সংকরণ বিদ্যমান আছে বের করি আমরা। আসো যে এস এর মান দিয়ে বের করবো হাফ, তাহলে কি আছে সর্বশেষ কক্ষপথ 8টা আছে, এক যদি পরমাণু সংখ্যা আছে কয়টা 2টা, 8 আর 2 10, 10কে যদি ভাগ করে আসে হচ্ছে 5, তার মানে হচ্ছে sp1 5 মানে কি আসলে sp3d, তাই তো 8 আর 2 হচ্ছে 10, তার মানে ঠিক আছে। তাহলে sp3d আমাদের হচ্ছে এখানকার যে হচ্ছে সংকরায়ন আসতেছে আমাদের XeF2। তাহলে জেনন কয়টা আছে সর্বশেষ কক্ষপথে আছে হচ্ছে 8টা আর 2টা হচ্ছে একযোজী পরমাণু, তাহলে 2 যোগ 8 আর 2 10, 10 কিন্তু ভাগ করলে 5, তাহলে 5 মানে হচ্ছে sp3 3 একে 4, তাহলে একে 5, তাহলে sp3d2, তাহলে হবে sp3d2 মানে 5, তো 5 হলে যেটা আসে 3 একে 4, সরি ঠিক আছে, আচ্ছা এস একটা, পি 3টা 4টা, 5টা, হ্যাঁ ঠিক আছে 5টা হলে sp3d মানে গুণে দেখবা কত হয় 5, ডি এর একটা, এস এর একটা 2টা আর পি এর 3টা, মোট 5টা, শেষ সহজ কথা। ওকে, H2S অণুর আকৃতি কৌণিক হওয়ার কারণ কি অণুতে হাইড্রোজেন বন্ধন নাই, সালফার দুটি মুক্ত জোড় নাই, আর বন্ধন কোণ 180 ডিগ্রির চেয়ে কম। H2S অণুর আকৃতি কৌণিক হওয়ার কারণ, আকৃতি কৌণিক আমরা জানি কারণ কি যে হচ্ছে এখানে কি নাই, এখানে হচ্ছে যে হচ্ছে ওই যে লোন পেয়ার আছে, সহজ কথা অণুতে হাইড্রোজেন বন্ধন নাই, তারপর হচ্ছে সালফারের দুটি মুক্ত জোড় নাই, সালফারের দুটি মুক্ত জোড় নাই, সালফারের এখানে মুক্ত জোড় কয়টা H2S, হ্যাঁ সালফার দুটি মুক্ত জোড় আছে, এখানে সালফারের দুইটা মুক্ত জোড় আছে, তার মানে এটা হবে না, যে দুইটা মুক্ত জোড় কথা বলছি এটা বাদ, তাহলে বাকিগুলো হবে, এটা না হলে বাকিগুলো হবে, তাহলে কি হচ্ছে 1 আর 3। sp সংকরিত অণুতে আকৃতি কি হবে, sp সংকরিত আকৃতি সরলরৈখিক হয়। সো এভাবে করে বাকিগুলোও তুমি বের করে ফেলতে পারবা, কোন যৌগটিতে বন্ধন কোণ সর্বোচ্চ সরলরৈখিক 180, যেখানে সেখানে দেখো এই যে আমাদের এখানে sp না, এটা হচ্ছে sp, আর sp হলে কি হয় 180 ডিগ্রি হয়, এখানে সর্বোচ্চ হবে। সো এভাবে তুমি বাকিগুলো সেম একইভাবে কিন্তু চাইলে বের করে ফেলতে। এই দেখো কি আছে, এই যে অ্যামোনিয়ার বন্ধন কোণ কত অলরেডি মুখস্থ করছো 107 ডিগ্রি, NH4 এর আকৃতি কি হবে চতুস্থলকীয়, কারণ sp3 যেহেতু হয় অলরেডি আমরা পড়ছি, কমন প্রশ্নগুলো ঘুরে ফিরে তুমি পাবা যে H2S এ বন্ধন যোগে বিদ্যমান বিকর্ষণ বল কি কি, যে সালফার আমাদের জিনিসটা হচ্ছে এরকম, আমাদের এখানে জিনিসটা হচ্ছে এরকম আর কি, আসলে আমরা ভুল লিখে ফেলছি একটু, এরকম হবে যে সালফার এরকম, তার মানে এখানে কি আছে 2 জোড়া এরকম আছে। সো লোন পেয়ার বন্ড পেয়ার আছে, সো লোন পেয়ার বন্ড পেয়ার আছে, বন্ড পেয়ার আছে, হ্যাঁ আছে, সো বন্ড পেয়ারও আছে, আর লোন পেয়ারও আছে, হ্যাঁ আছে, তো সবগুলো এখানে বিদ্যমান। সো আশা করি আসলে এইভাবে বের করে ফেলতে পারবা, পাই বন্ধন গঠিত হয়, এই যে কয়েকটা আমাদের এখানে আছে, করে ফেলতে পারবা। কোনটিতে পোলারায়ন বেশি ঘটে, আমরা এখানে একটু বলে নিই যে পোলারিটি পোলারায়ন ফাজানের নীতি কি শিখছিলাম, যে যদি আমাদের কি হয় যে চার্জ বেশি হয়, হ্যাঁ চার্জ বেশি হইলে সমজে বেশি হয়, তারপর হচ্ছে আকার যত ছোট হবে কার, ক্যাটায়নের, হ্যাঁ ক্যাটায়নের আকার ছোট হলে, তখন সেক্ষেত্রে আমাদের কি বেশি সমযোজী হয়। বা অ্যানায়নের আকার যদি সেটা কি হয়, অ্যানায়নের আকার যদি হয়, অ্যানায়নের আকারটা আমরা চিন্তা করি, অ্যানায়নের আকার বড় হলে সেক্ষেত্রে বেশি সমযোজী হয়। তাহলে আকারের আমরা 2টা পাইলাম এখান থেকে, আকারের 2টা পাইলাম, আর আরেকটা হচ্ছে আমাদের ডি ও এফ অরবিটালে ইলেকট্রন যদি থাকে, অরবিটালে ইলেকট্রন বেশি হলে, ডিএফ অরবিটাল ইলেকট্রন বেশি হলে সেক্ষেত্রে কি হয়, বেশি সমযোজী হয়। এগুলো হওয়া মানে কি, বেশি সমযোজী হওয়া, এগুলো হওয়া মানে বেশি সমযোজী, সেগুলো হওয়া মানে হচ্ছে বেশি সমযোজী হওয়া, পোলারায়ন বেশি হওয়া। সো আসো আমরা চেক দিই এখানে, যে চার্জ বেশি হলে, ক্যাটায়নের আকার ছোটো হলে, বা অ্যানোনের আকার বড় হলে, বা ডিএফ ইলেকট্রন বেশি হলে সমযোজী বেশি হয়। সমযোজী বেশি মানে কি, আয়নিক কম। সমযোজী বেশি মানে পোলারায়ন বেশি মানে কি, রঙিন হবে। পোলারায়ন বেশি মানে কি, যেখানে যে পানিতে দ্রবণীয়তা কম হবে, হ্যাঁ বিদ্যুৎ পরিবাহিতা কম হবে, গলনাঙ্ক কম হবে, এরকম। সো আসো আমরা দেখি বের করি কোনটিতে পোলারায়ন বেশি। তাহলে আমরা কি দেখবো এখানে, সবার আগে দেখবো চার্জ দেখো বেশি আছে কোথায়, Be2+, Mg2+, এদের দুজন বেশি আছে। সো আমরা এদের দুজন আগে দেখবো, বাকিগুলো বাদ, এগুলো বাদ। সো দেখো বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম চার্জ সেম। তাহলে আরেকটা কথা মনে রাখবা, কিভাবে আমরা নিয়মটা করব, কোনটা আগে চেক দেবো। সবার আগে দেখবো প্রায়োরিটি হচ্ছে চার্জ, এর হচ্ছে মানে লিস্ট, মানে প্রায়োরিটি লিস্ট, মানে প্রায়োরিটি। সো তুমি কোনটা আগে চেক দিবা, সেটা হচ্ছে চার্জ আগে দেখবা। 1 নাম্বার হচ্ছে চার্জ দেখবা, 2 নাম্বার তুমি দেখবো হচ্ছে PNGC আছে কিনা, বা DF অরবিটাল ইলেকট্রন আছে কিনা। সো তোমার এটা বেশি মাথা ঘামাতে হবে না, তেমনটা থাকে না। আর চার্জ, তারপর হচ্ছে আকার তুমি দেখবা, চার্জের পর তুমি মিললে আকার দেখবা, শেষ। তোমার এসছে 2টা, তোমার জন্য 2টা রুলস। তো চার্জ দেখছি সমান, এবার আকার দেখবো, আকার ছোটো কার, এ দেখো ক্লোরিন সেম, তাহলে ক্লোরিন নিয়ে আলোচনা করবো না, তাহলে আলোচনা করবো কি নিয়ে, ক্যাটায়ন নিয়ে। ক্যাটায়নের আকার ছোটো কার, সো এই বেরিলিয়াম 2+ হচ্ছে কি ছোটো, সো বেরিলিয়াম যেহেতু ছোটো, তাই এখানে কি হবে, এখানে পোলারায়ন বেশি হবে, সমযোজী বেশি হবে। ক্যাটায়নের আকার ছোটো হলে বেশি সমযোজী হয়। যে কোনটি অধিক পোলার,
অধিক পোলার মানে কি দেখো, যেখানে কোথায় প্লাস মাইনাস প্রান্ত সৃষ্টি হবে, এখানে বেশি প্লাস মাইনাস প্রান্ত সৃষ্টি হবে, কারণ এখানে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য অনেক বেশি, ডেল ইএন বেশি, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য অনেক বেশি। ফ্লোরিনের হচ্ছে 4 আর অক্সিজেন 2.1, এটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য, এবং এই মানটা কত আসছে, এই মানটা 1.9 আসছে, মানে কি অনেক বেশি। সো 1.9, 1.7 এর চেয়ে বেশি হলে অধিক পোলার হয়। মনে রাখবা এই ডেল ইএন এর মান লিখে নাও কথাটা, 1.7 এর চেয়ে বেশি হলে, 1.7 এর বেশি হলে, 1.7 এর বেশি হলে সেটা হচ্ছে অধিক পোলার। সো এই কথাটা মনে রাখবা, অধিক পোলার। সো এটা হচ্ছে অধিক পোলার হবে তখন। ওকে, তারপরে কোনটি অধিকতর সমযোজী আবার বের করি আমরা। দেখো চার্জ দেখবো, এখানে চার্জ কি দেখো, ক্লোরিন সব জায়গায় সেম আছে, অ্যানায়ন সেম, তাহলে আমরা অ্যানায়ন দিয়ে চিন্তা করবো। আমরা এবার ক্যাটায়নের দিকে দেখি, অ্যানায়ন সব জায়গায় সেম, তো অ্যানায়ন কেটে দিলাম আমরা, অ্যানায়ন সব জায়গায় সেম। ক্যাটায়ন দিয়ে চিন্তা করি, ক্যাটায়নের এখানে চার্জ কম, এখানে 1, এখানে 1, সো এগুলো হবে না, এটা বাদ। এখানে চলে আসি, চার্জ কত দেখো, Be2+, Mg2+। সো বুঝতে পারছো এখানে চার্জ সেম, তাহলে আকার দেখবো, আকার ছোটো কার, বেরিলিয়ামের আকার ছোটো, তাহলে বেশি সমযোজী, বেশি পোলার। সো এই হচ্ছে ঘটনা। কোনটি বেশি আয়নিক, তাহলে বুঝতে পারছো যে যেটা কম সমযোজী হবে। আবারও খেয়াল করে, এখানে অ্যালুমিনিয়াম সেম, ক্যাটায়ন সেম, হ্যাঁ ক্যাটায়ন সেম। সো ক্যাটায়ন সেম তো ক্যাটায়ন বাদ, তাহলে আমরা চিন্তা করবো কি নিয়ে, অ্যানায়ন নিয়ে চিন্তা করবো। অ্যানায়ন আকার বড় হলে বেশি সমযোজী হয়। সো অ্যানায়ন আকার বড় কি, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। আয়োডিন বড়, তাহলে আয়োডিন হলে বেশি সমযোজী হবে, আমাদের লাগবে বেশি আয়নিক, তাহলে কি বড়টা না ছোটটা লাগবে, তাহলে ফ্লোরিনেরটা হবে উত্তর। ওকে, সো এভাবে তুমি বের করে ফেলতে পারবো। সো আশা করি বুঝতে পারছো কীভাবে বের করবা। এই পানিতে দ্রাব্যতার একটা ক্রম আমরা এখান থেকে দেখে রাখি, পানিতে দ্রাব্যতার সঠিক ক্রম সেটা হচ্ছে, দেখো এখানে কি আছে আমাদের, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, সব জায়গায় দেখো ক্লোরিন আছে। সো আমরা এখানে চার্জ দেখবো সবার আগে, চার্জ কোথায় বেশি, তাহলে সেটা যেখানে চার্জ বেশি সেখানে দ্রাব্যতা কম হবে। তো দেখো এই উদাহরণটা আমরা চেক দিয়ে নিই, কোথায় আছে 4, 3, 2, 1, এখানে খেয়াল করো। এখানে সিলিকন হচ্ছে 4+, অ্যালুমিনিয়াম হচ্ছে 3+, ম্যাগনেসিয়াম হচ্ছে 2+, সোডিয়াম হচ্ছে প্লাস। তাহলে চার্জ যেখানে বেশি এটা বেশি সমযোজী, এটা বেশি সমযোজী, এটা বেশি সমযোজী। আর বেশি সমযোজী হইলে কম দ্রবণীয় হয়, বেশি সমযোজী তাই কম দ্রবণীয়, তাই এটা কি কম দ্রবণীয়। তাহলে কম দ্রবণীয় হলে বেশি দ্রবণীয় কোনটা হবে, এই যে এই সিরিয়ালে সোডিয়াম, তারপর ম্যাগনেসিয়াম 1, 2, 3, 4 এই সিরিয়ালে, তাহলে 1 বেশি আয়নিক, বেশি দ্রবণীয়। সো কোনটি অধিক সমযোজী বৈশিষ্ট্য প্রদর্শন করে, আবারও সেম, তাহলে সব জায়গায় সিলভার তো বাদ, তুমি অ্যানোন চিন্তা করো, অ্যানোন আকার বড় হলে সমযোজী, অ্যানোন আকার বড় কোথায়, আয়োডিন সবচেয়ে বড়, তো এটা বেশি সমযোজী হবে। সো এভাবে করে তুমি দেখো, এখানে আরও বেশ কয়েকটা প্রশ্ন আছে, তো তুমি সলভ করে ফেলতে পারবা, যে কোনটা বেশি হচ্ছে গলনাঙ্ক বেশি, তুমি সেম কীভাবে বের করতে পারবা। সো আমরা এটাও তোমাকে বলি যে কোনটির গলনাঙ্ক সবচেয়ে বেশি, গলনাঙ্ক বেশি মানে কি আয়নিক। সো আমরা দেখবো, দেখো সব জায়গায় ক্যালসিয়াম সেম, ক্যালসিয়াম বাদ। অ্যানায়ন নিয়ে চিন্তা করবো, অ্যানায়ন বেশি হলে কি হয়, বেশি সমযোজী হয়, বেশি সমযোজী হইলে কম গলনাঙ্ক হয়, বেশি সমযোজী মানে কম গলনাঙ্ক, বেশি গলনাঙ্ক মানে হচ্ছে বেশি আয়নিক, আয়নিক হলে বেশি গলনাঙ্ক বেশি হয়। তাহলে আয়োডিন নিলে বড় হলে নিলে কি সমযোজী হবে, সমযোজী লাগবে না, ছোট লাগবে, তার মানে কি হবে ক্যালসিয়াম ফ্লোরাইড, এরকম। ঠিক আছে, আয়নিক বৈশিষ্ট্যের ক্রমের ক্ষেত্রে কোনটা সঠিক, সেম একইভাবে এটা বের করে ফেলতে পারবা। এটা কমেন্টে তুমি জানাও কোনটা বেশি আয়নিক, মানে যেটা কম সমযোজী। তুমি দেখো অক্সিজেন সব জায়গায় আছে, তাহলে তুমি কি চিন্তা করবা, সব জায়গায় তুমি এখন আয়ন চিন্তা করো, আগে আয়নটা দেখো, মানে চার্জ দেখো কোথায় চার্জ বেশি, চার্জ বেশি হলে বেশি সমযোজী হবে। আর বেশি সমযোজী মানে কি কম আয়নিক, তাহলে উল্টোটা নিবা, বেশি আয়নিক হইতে হলে। ওকে ফাইন, সো এটা জানাও কমেন্টে। হাইড্রোজেন বন্ধনের ক্ষেত্রে কী মনে রাখবা, হাইড্রোজেন বন্ধন হচ্ছে যে এইসের সাথে যদি ফন টাইপের কেউ থাকে, ফন, হ্যাঁ মানে এরকম অধিক তড়িৎজাত কোনো কিছু থাকে, এবং এই জিনিসটা এরকম ফন জাতীয় যে কোনো কারোর সাথে যুক্ত হয়, তখন সেখানে হাইড্রোজেন বন্ধন তৈরি হবে। এরকমের সাথে এরকম থাকলে হাইড্রোজেন বন্ধন তৈরি হতে পারে। যেমন আমরা দেখি কোন যৌগের মধ্যে হাইড্রোজেন বন্ধন গঠন করে, মনে রাখবা পানি হাইড্রোজেন বন্ধন গঠন হয়, HF হাইড্রোজেন বন্ধন গঠন হয়, CH3 COOH হাইড্রোজেন বন্ধন গঠন হয়, বা HCOOH হাইড্রোজেন বন্ধন গঠন হয়। তুমি এরকম অনেক উদাহরণ পাওয়া যায় হাইড্রোজেন বন্ধন যেখানে গঠন হয়। সো বলছে বরফে একটা অক্সিজেনের সাথে কয়টা, একটা অক্সিজেনের সাথে দুইটাই সম্ভব আর কি, O2- যেহেতু। হাইড্রোজেন বন্ধন গঠন করে কোন যৌগ, যেমন হচ্ছে এই যে HCOOH, এখানে কি আছে দেখো, এইচের সাথে অধিক তড়িৎ কি আছে, অক্সিজেন আছে। হ্যাঁ, স্ফুটনাঙ্কের ক্রম এটা ভালো করে জানতে হবে, এটা কিন্তু ভালো মতো জানতে হবে, কারণ একটু ঝামেলা আছে, ব্যতিক্রম আছে। মনে রাখবা যেখানে হাইড্রোজেন বন্ধন বেশি, হাইড্রোজেন বন্ধনের শক্তি যেখানে বেশি, সেটা বেশি স্ফুটনাঙ্ক হয়। সেই অনুযায়ী আমাদের উত্তর হওয়ার কথা ছিল HF, কিন্তু বাস্তবে হয় হচ্ছে এটা, যে পানির বেশি স্ফুটনাঙ্ক, আর তারপরে HF, তারপরে NH3, কারণ পানিতে 4টা হাইড্রোজেন বন্ধন হয়, এখানে 4টা হাইড্রোজেন বন্ধন হয়, 4টা H বন্ড হয়, যার কারণে এখানে H বন্ড ভাঙতে অতিরিক্ত বেশি শক্তি লাগে। এখানে 4টা হয় না, এখানে 2টা হয় আর কি, সো এখানে একটু কম, তাই
তাই মনে রাখবা এখানে এইচএফ এর চেয়ে পানির স্ফুটনাঙ্ক বেশি। এটা স্পেশাল প্রশ্ন, এটা পরীক্ষাতে আমাদের আসে। কোনটিতে হাইড্রোজেন বন্ধন আছে, যেমন এখানে NH3, দেখো এইচের সাথে অধিকতর ঋণাত্মক ফন আছে, N আছে। ওকে, তুমি বুঝতে পারবা। A2B ও A2C ভৌত অবস্থা ভিন্ন হওয়ার কারণে এখানে A2B আর A2C বলতে আসলে বোঝানো হয়েছিল H2O আর হচ্ছে H2S, একটা পানি তরল, একটা হচ্ছে গ্যাসীয়, কারণ একটার মধ্যে হাইড্রোজেন বন্ধন আছে H2 এর মধ্যে আর H2S এর মধ্যে নাই। সো এরকম দেখো আরও কয়েকটা প্রশ্ন এখানে আছে। সবচেয়ে দুর্বল বন্ধন কোনটা, এখানে সবচেয়ে দুর্বল বন্ধন হচ্ছে হাইড্রোজেন বন্ধন, যে কয়েকটা আছে যে আমাদের এখানে সবচেয়ে দুর্বল বন্ধন, বা হচ্ছে পাই বন্ধনও দুর্বল, ঠিক আছে, হাইড্রোজেন বন্ধনও দুর্বল আর কি। সো নিজে কোন ক্ষেত্রে এমনি কোনটির ক্ষেত্রে ভ্যান ডের ওয়ালস আকর্ষণ বল সবচেয়ে বেশি, মনে রাখবা এই ভ্যান ডের ওয়ালস আকর্ষণ বলটা হচ্ছে আণবিক ভরের সমানুপাতিক। সো আণবিক ভর বেশি হলে সেটার বেশি। সো আণবিক ভর বেশি কোথায়, আয়োডিনের বেশি হবে, সো এখানে ভ্যান ডের ওয়ালস আকর্ষণ বলটাও বেশি। আর জটিল যৌগের সংকরণ থেকে তুমি মনে রাখতে পারো যে K4FeCN6 এ কোন ধরনের সংকরায়ন ঘটে। যদি কি থাকে 6 থাকে, তো মনে রাখবা এই 6 থাকলে হয় কি sp3d2 বা হচ্ছে d2sp3 এ ধরনের সংকরায়ন হয় যদি CN6 থাকে, কেমন। আর যদি হচ্ছে CN2 থাকে তাহলে সেক্ষেত্রে হয় sp, যদি 2 থাকতো 2 হইলে হইতো sp, আর যদি 4 হইতো 4 হইলে হইতো হচ্ছে sp3 অথবা dsp2 এরকম হইতো আর কি। হ্যাঁ, 4 হলে এটা, আর 6 হলে কি হবে যে sp3d2, তাহলে হচ্ছে লিখে নিও কথাটা যে sp3d2, ঠিক আছে। সো এইভাবে তুমি জিনিসটা মনে রাখতে পারো, লিস্ট করে দিলাম। সো এই ছিল আমাদের টোটাল এমসিকিউ এখান থেকে। সো আশা করি বুঝতে পেরেছো এখানে আমাদের কী ধরনের এমসিকিউগুলো আসলে আলটিমেটলি আসতে পারে। তোমাকে একটু প্র্যাকটিস করতে হবে, যাবতীয় যেভাবে আসতে পারে সবগুলো টাইপ আমি সুন্দর করে দেখাইছি। এর মাধ্যমেই তোমার দেখবে যে প্রস্তুতি সম্পূর্ণ হয়ে গেছে। পরীক্ষা এই ধরনের প্রশ্নগুলোই পাবা, এভাবে যদি একটু মনে রাখতে পারো উত্তর করতে অবশ্যই পারবা। তারপরে একটু নিজের প্রস্তুতির জন্য একটু তো পড়াশোনা করা উচিত, সেটা করতে পারো। তো সবাই করে ফেলো, দেখা হবে সবার সাথে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।